দিস অন কম্পিউটার ক্লিক করছি। হ্যাঁ এখন এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আসো আমরা একটু শুরু করে দেই পড়া। তো প্রথমে আমাদের আমাদের যে মানব দেহ, এটা নিয়েই তো আমাদের তৃতীয় থেকে অষ্টম অধ্যায়ের পড়া। তো তোমরা যারা পুরানো আছে নিয়ম কারণ তো জানোই। আর সাদিয়া কিছু না বুঝতে পারলে সাথে সাথে প্রশ্ন করবা, কোনো সংকোচ করার কোনো কারণ নাই, ঠিক আছে? যতবার না বুঝবা বলে দেবো আমি, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরকম আসতেছে কেন? তো দেখো একটা ব্যাপার, আমাদের মানব দেহকে যদি আমরা একটা ক্রস সেকশন করি, মনে করো আমি আমার নাক বরাবর কেটে ফেললাম, ঠিক আছে? এখন এই নাক বরাবর যদি আমাকে কেটে ফেলি, কিরকম দেখা যাবে ব্যাপারটা দেখো তো। এরকম অনেকটা দেখা যাবে। দেখো এই হচ্ছে মানুষের মুখ, মুখের মধ্যে আছে এখানে জিহ্বা, তাই না? এই যে হচ্ছে জিহ্বা। তারপর দেখো আমাদের এই যে জিভের উপরের যে অংশটা, এটাকে বলা হয় ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর। তোমরা না বুঝতে পারলে বলবা। আর ওরাল ক্যাভিটির উপরে আছে হচ্ছে আমাদের নাসাল ক্যাভিটি বা নাসা গহ্বর। এখন আমরা তো জানি নাকের ভিতরে ভিতরে প্রচুর পরিমাণ সর্দি থাকে, ময়লা থাকে, সবাই জানি। তো এই নাকের ময়লাগুলো আমাদের মুখের মধ্যে পড়ে যেতে পারে না জিভের মধ্যে, নাকি? এই যে সর্দি গুলা জিভের মধ্যে পড়তে পারে তো ডাইরেক্ট। এই যে নাকের সর্দি গুলা যাতে জিভের উপরে এসে না পড়ে, এই কারণে এই জায়গায় একটা পার্টিশন আছে এরকম। তোমাদের বলতে হবে এই পার্টিশনটার নাম কি। হ্যাঁ নেজাল সেপ্টাম। তালু। এই পার্টিশনটার নাম হচ্ছে তালু, নেজাল সেপ্টাম না। নেজাল সেপ্টাম অন্য জিনিস, তালু বা প্যালেট। সাদিয়া কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। দেখো এটা হচ্ছে একটা বাউন্ডারি, যাতে নাকের সর্দিগুলো আমাদের মুখের উপরে এসে না পড়ে জাস্ট। তারপরে অয়ন বুঝতে পারছো? অয়ন আনমিউট করো নিজেকে। হ্যাঁ অয়ন আসছে। আচ্ছা তারপর দেখো এখন এই যে তালুটা আছে, তালুটা সামনের দিকে শক্ত। তোমার নিজেরাই জিভ দিয়ে উপরে টোকা দিয়ে দেখো, খুবই শক্ত। এখন এই তালুটাই পিছনে গিয়ে নরম হয়ে ঝুলে পড়ে এইভাবে, দেখছো? পিছনে গিয়ে নরম হয়ে ঝুলে পড়ে। এই যে নরম হয়ে ঝুলে পড়ছে এই অংশটা, এটার নামই হচ্ছে আলজিভা। তোমরা অনেকে আলজিভা দেখছো, হা করলে দেখা যায় না পিছনে ঘন্টার মতো দুলতেছে, এটাকেই বলা হয় আলজিভা বা ইউভুলা। ইংলিশ টার্ম সহ লাগবে, এই কারণে ইংলিশ টার্মটা দেখাচ্ছি। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা তাহলে দেখো, একটা হচ্ছে আমাদের মেইন জিভা বা টাং বলা হয় এটাকে, জিভা বা টাং। টাঙের উপরে একটা জিভা ঝুলতেছে, এটাকে বলা হয় আলজিভা। আবার টাঙের পিছনে আরেকটা জিভা আছে। দেখো আমাদের অনেকগুলা জিভা, জিভার শেষ নেই। এই কারণে আমরা কথায় কথায় জিভা কেটে ফেলতে চাই, যেটা একটা কাটলে আরেকটা আছে। তো এইখানে জিভের পিছনে আরেকটা জিভা আছে, এটাকে বলা হয় উপজিভা, এপিগ্লটিস। এপিগ্লোটিস। ইংরেজিতে বলে এপিগ্লোটিস। তাহলে দেখো আমাদের তিনটা জিভার মালিক আমরা। এখন থেকে যদি কেউ প্রশ্ন করে, বেশি কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, তুমি প্রশ্ন করবা কোন জিভ, মেন জিভ, উপজিভ নাকি আলজিভ, কোনটার কথা বলতেছেন? আচ্ছা এখন তিনটা জিভই কিন্তু আমাদের জন্য দরকারি। আমি যদি উপর থেকে আসি, দেখো উপরে আমাদের এখানে ব্রেন আছে। তো ব্রেন থেকে একটু ছবিটা কোনো মতে আঁকতেছি আর কি। পরে দেখো এইখানে অবস্থান করতেছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে এই জায়গায় হচ্ছে পিটুইটারি গ্রন্থি, এটা আমরা পড়বো। পিটুইটারি গ্রন্থি হচ্ছে পিটিয়ে ঝুলিয়ে দেওয়া একটা গ্রন্থি, ঠিক আছে? নবম অষ্টম অধ্যায় আমাদের আছে যে কি পিটায় টিটায় ঝুলাই দিছে, তাই এর নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। আচ্ছা এরপর দেখো এখানে আছে মস্তিষ্ক, সেরেবেরাম, সেরেপ্লাম, সেরেব্রাম, এগুলো আস্তে আস্তে আসবে সবকিছুই। পন্স, মেডুলা, এগুলো আছে পিছন দিকে। এখন দেখো এইখানে কিন্তু আমাদের মস্তিষ্ক শেষ। আমাদের মাথার ভিতরে আমাদের মস্তিষ্ক শেষ। এবার মস্তিষ্কের একটা অংশ সরু হয়ে আমাদের পিঠের ভিতর দিয়ে নিচে নেমে আসে। মস্তিষ্কের একটা অংশ সরু হয়ে পিঠের ভিতর দিয়ে আমাদের নিচে নেমে আসে। অয়ন বলো তো ওই সরু অংশটার নাম কি? স্পাইনাল কর্ড। সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। আচ্ছা তান্না একটু ওদেরকে সুযোগ দিও, তারপরে না পারলে আমরা তো আছি, ঠিক আছে? তাহলে দেখো এই যে পিছনে যেটা আছে এটার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড বা উচ্চারণই করতে পারি না। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি ইংরেজিতেই বললো, ইংরেজিটা অনেক ইজি, স্পাইনাল কর্ড। বুঝছো? এটাই করিও, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। আচ্ছা এবার দেখো আমাদের এই যে গলায় গলায় একেবারে পিছন দিকে আছে হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডকে সামনের জিনিসগুলো থেকে আলাদা করছে এরকম আরেকটা গঠন, এটাকে বলা হয় মেরুদণ্ড। দেখো এই পুরাটাকে বলা হচ্ছে কি, চারদিক থেকে সুষুম্না কাণ্ডকে ঘিরে রেখেছে। কে ঘিরে রেখেছে বলতো? মেরুদণ্ড।
দণ্ড বা মেরুদণ্ড। স্পাইন বলতে পারো। স্পাইনলেস বলে না, এই যে স্পাইন। মেরুদণ্ডটা চারদিক থেকে, বুঝছো, চারদিক থেকে, সামন পিছন চারদিক থেকে আমাদের সুষুম্না কাণ্ডকে ঘিরে রাখছে, যেটা আমরা সপ্তম অধ্যায়ে ক্লিয়ার হবো এই ব্যাপারে। তাহলে দেখো একেবারে পিছন দিকে অবস্থান করতেছে হচ্ছে সুষুম্না কাণ্ড, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেম, তাই তো, নার্ভাস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে পারে। এখন সামনের দিকে কে কে অবস্থান করতেছে? সামনের দিকে কিন্তু নার্ভাস সিস্টেম নাই, সামনের দিকে আছে হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র এবং শ্বসন তন্ত্র। তো দেখো তো এরা কিভাবে অবস্থান করতেছে, পরিপাক তন্ত্র এবং শ্বসন তন্ত্র। দেখো একটু, এইখানে আমাদের উপজিহ্বার ঠিক নিচে একটা ছোট্ট একটা বক্সের মতো একটা গঠন আছে, এরকম ছোট্ট একটা অংশ। এই অংশটার নাম কি বলতে পারবে অয়ন? উপজিহ্বা যাকে ঢেকে রাখে, আমাদের মগ জগে যেমন ঢাকনা থাকে তেমনি আমাদের উপজিহ্বা একটা ঢাকনা। কিন্তু উপজিহ্বা কিসের ঢাকনা? ল্যারিংসের ঢাকনা। ল্যারিংসের ঢাকনা। হ্যাঁ বলতো, উপজিহ্বা যে জিনিসটাকে ঢেকে রাখে সেটাকে বাংলায় বলা হয় ষড়যন্ত্র। ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আবার স্টার জলসা ষড়যন্ত্র না, ঠিক আছে? দেখো দন্ত স কিন্তু ইংরেজিতে বলে হচ্ছে ল্যারিংস, ইংরেজিতে বলে ল্যারিংস। তো আমাদের আমাদের উপজিহ্বার কাজ হচ্ছে এই যে ল্যারিংসটা, এই ল্যারিংসটাকে ঢেকে রাখা। এখন দেখো ল্যারিংসটা আবার নিচের দিকে আস্তে আস্তে লম্বা হয়। দেখো ল্যারিংস নিচের দিকে লম্বা হচ্ছে। ল্যারিংস নিচের দিকে লম্বা হলে যে গঠনটা পাওয়া যায় এটাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালী। এই শ্বাসনালী থেকে আবার দুই দিকে বের হয় দুইটা ব্রঙ্কাস, ঠিক আছে? ব্রঙ্কাস থেকে আস্তে আস্তে, বুঝতেছো, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, এগুলো আমরা পড়বো, আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিচ্ছি আর কি, ঠিক আছে? শেষমেশ একেবারে যে গঠনটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ব্রঙ্কিওল। কি বলা হয় এরকম গোল গোল, বলো তো? ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল। এবং ব্রঙ্কিওলের একেবারে শেষে যদি আসি সেটাকে বলা হয় অ্যালভিওলাস। কি বলা হয়? অ্যালভিওলাস। অ্যালভিওলাস। নামটা কি মনে পড়তেছে? ইয়া। আচ্ছা, এখন এখন সাদিয়া বলো তো অ্যালভিওলাসে কি হয়? এটা কিন্তু এমসিকিউ আসে মেডিকেলে। অ্যালভিওলাসে কি হয়? অ্যালভিওলাসে হচ্ছে এক্সচেঞ্জ হয় গ্যাসিয়াস অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইডের ভাইয়া এই কার্বন ডাই অক্সাইড এন্ড হচ্ছে অক্সিজেনের গ্যাসিয়াস হ্যাঁ, এক্সচেঞ্জ হয়। অ্যালভিওলাসে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় বা গ্যাসীয় বিনিময় ঘটে। অর্থাৎ কিছু গ্যাস রক্ত থেকে অ্যালভিওলাসে আসে, আবার কিছু গ্যাস অ্যালভিওলাস থেকে বের হয়ে রক্তে চলে যায়। অর্থাৎ আমি ইন্ট্রোটা দিলাম শ্বসনতন্ত্রের, আমরা শ্বসনতন্ত্রের অধ্যায়ের ডিটেইলস পড়ব। তাহলে এই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র আর কি, এখানে গিয়ে শেষ হবে রক্তনালীতে। এবার দেখো আমাদের এখানে দেখো এই যে নাজাল ক্যাভিটি, নাজাল ক্যাভিটির পিছনে কিছু ফাঁকা জায়গা আছে। দেখো এই দেখো কিছু ফাঁকা জায়গা, তাই না? সামনান তোমার সাউন্ডটা একটু প্রবলেম করতেছে, বুঝছো? একটু কি বলবো, রিভার্বেশন হইতেছে বোধহয়। এটা ইয়ারফোন ইউজ করলে ভালো হইতো। ভাই ইয়ারফোন ইউজ করলেই সাউন্ড হয়, তাই নাকি? ল্যাপটপ ইউজ করলে সবচেয়ে বেশি আচ্ছা, প্রবলেম। তাহলে হেডফোনও ইউজ করতে পারো, আমি তো হেডফোনে নিচ্ছি, ভালোই আসতেছে। এরপর দেখো ওরাল ক্যাভিটির পিছনে কিছু জায়গা আছে, ফাঁকা জায়গা। দেখো এইটা হচ্ছে ফাঁকা জায়গা, ওরাল ক্যাভিটির পিছনে কিছু ফাঁকা জায়গা আছে, তাই না? আবার দেখো এই যে আমি ল্যারিংস এর কথা বলছি, ল্যারিংস এর পিছনেও কিন্তু কিছু ফাঁকা জায়গা আছে। দেখো একটা বিশাল একটা ফাঁকা জায়গা আছে একেবারে নাসাল ক্যাভিটি থেকে শুরু করে, দেখো দেখো নাসাল ক্যাভিটি থেকে শুরু করে একেবারে আমাদের ল্যারিংস এর পিছন পর্যন্ত এখানে বিশাল একটা ফাঁকা জায়গা। দেখো বিশাল একটা ফাঁকা জায়গা। এখন আমাকে অয়ন বলবে এই যে বিশাল একটা ফাঁকা জায়গা আমরা দেখতে পারতেছি, এই বিশাল ফাঁকা জায়গাটার নাম কি? বলতো এই বিশাল ফাঁকা জায়গাটার নাম। দেখো সরি ম্যাম। আচ্ছা সাদিয়া বলো তো এই বিশাল ফাঁকা জায়গাটার নাম কি? ভাই এটা জানা নাই। আচ্ছা ফ্যারিংস ভাইয়া, ফ্যারিংস। চমৎকার, ফেরিংস। এ কি ক্লাসটা দেখছো নাকি আমার? জি ভাইয়া, ক্লাসটা দেখি। ও এই কারণে। তো দেখো এই জায়গাটার নাম হচ্ছে ফেরিংস, বা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় গলবিল। আমি এগুলো তোমাদের কেন পড়াচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষা আসবে না। এগুলো আমি পড়াচ্ছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে, যাতে তোমাদের কনফিডেন্সটা ভালো থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধু কোশ্চেনের অ্যান্সার পারলেই হবে না, তোমাকে কনফিডেন্ট হইতে হবে। নাহলে তুমি দেখবা জানা প্রশ্ন তোমার কাছে মনে হচ্ছে এইটা নাকি এইটা, ক খ এর মানে একটা কনফিউশনে পড়ে যাবে তুমি। এখানে তোমাকে যাতে তোমরা কনফিউজ না হও তাই তোমাদের কনফিডেন্সটা গ্রো আপ করার জন্য এগুলো দেখানো আসলে। তাই দেখো এই হচ্ছে ফেরিংস। ফেরিংস এর পর ফেরিংস নিচের দিকে লম্বা হয়ে যে গঠনটা সৃষ্টি করে এটাকে বলা হয়, বাংলায় বলে অন্ননালী। কি বলে বলতো? অন্ননালী। অন্ননালী। এইখানে একটু আমার ইয়ে আছে, দ্বিমত আছে। অন্ন শব্দের অর্থ কি বলতো সান্নান? অন্ন শব্দের অর্থ হচ্ছে ভাত। অন্ন শব্দের অর্থ কি?
ভাত। তো ভাত। এই নালী দিয়ে কি খালি ভাত নামে? আমরা খালি ভাত খাই আর কিছু খাই না? রুটি খাই না, মাংস খাই না, সবই তো খাই। তো এটাকে অন্ন নালী বলে কেন? এটাকে বলা উচিত খাদ্য নালী। কি বলা উচিত? খাদ্যনালী। তাই না? এটা খালি অন্নের জন্য, এটা তো খাদ্য, সবকিছুর জন্যই। তো অন্ন নালীর বানানটা একটু খেয়াল করো, ও দিয়ে শুরু হয় কিন্তু, ও ইসোফেগাস ইংরেজিতে বলে। বানানগুলো খেয়াল রাখবা। ও ইসোফেগাস, এরকম কয়েকটা বানান আছে একটু অন্যরকম। ও ইসোফেগাস, এই ওইসোফেগাসটা পরবর্তীতে গিয়ে পরিণত হয় পাকস্থলীতে, বুঝছো? পাকস্থলীর পর পরবর্তীতে আসতেছে হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের পর বৃহদান্ত্র। এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এগুলো তো আমাদের পরিপাক টরিপাক হয় আর কি, খাবার দাবারের পরিপাক তন্ত্রে। আর সামনে আমাদের যে শ্বাসনালী দেখতে পারতেছো, এখানে হয় আমাদের শ্বসন তন্ত্র। আর পিছনে আছে হচ্ছে স্নায়ুতন্ত্র আর কি, মানে আমাদের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র। এবার তাহলে আমরা পরিপাকের অধ্যায়ে চলে যেতে পারি। তো দেখো, পরিপাকের অধ্যায়ে আমরা যদি যাই, সামলান কি আমাকে ইয়াটা পাঠাইছো, বই পাঠাইছো? জি ভাইয়া, বইটা পাঠাইছিলাম তো উপরে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, বইটা আমি তাহলে ডাউনলোড করে বই থেকে শুরু করতেছি। ভাইয়া নিউ এডিশনে সব ইনফরমেশন চেঞ্জ হয়ে গিয়েছে, স্পেশালি চ্যাপ্টার 4 চ্যাপ্টার অনেক 4 এর ইনফরমেশন অ্যাড করেছে, 13টা ফ্যাক্টর দিয়েছে প্লাস তাদের সবগুলো ডিটেলস কাজ। 13টা ফ্যাক্টর কিন্তু আমাদের আগের বইও ছিল, অনেকগুলো বইয়ে দেওয়া ছিল, সমস্যা নাই। তোমাকে আমি বলে দিব কটুক কটুক শিখতে হবে। প্রশ্ন দিলেই যে প্রশ্ন করবে পরীক্ষা এমন কিন্তু না। আচ্ছা দাঁড়াও, আমি কি হইছে? অন্য বংশের ছেলে, এটা কি আসলো? ভাইয়া সোজা করে। দাঁড়াও, এটা না, এটা না তো, এই আমাকে এইটা নাকি? হ্যাঁ পাইছি, 2143 পাসওয়ার্ড। উনিশের বইগুলো কোথায় জানি আছে? হ্যাঁ আমার কাছে সবগুলো নতুন পিডিএফ করা আছে, আমি দিয়ে দিব। তুমি পাঠা দিতে আমাকে, তাহলে তো ভালো হইতো। ভাইয়া আজকে পেয়েছি মাত্র, মানে নতুন বইগুলো দাগানো ম্যাটেরিয়ালস আজকে দিয়েছে। ও আচ্ছা, একেবারে কি হার্ড কপি পাঠাই দিছে নাকি? না না, হার্ড কপি না সফট আমার। কপি পাঠাইছে, হ্যাঁ। আচ্ছা, এই তো আমরা পাইছি এখানেও। তো তুমি Okay. আমাকে একটু পাঠাই দিও, আজকে রাত্রে লিংকটা দিয়ে দিও, সমস্যা নেই। পাসওয়ার্ড হচ্ছে 2143 না? আচ্ছা, এই যে আমরা বইটা দেখতে পারতেছি, দেখো, অধ্যায়ের নাম হচ্ছে মানব শরীর তত্ত্ব, পরিপাক ও শোষণ। তো আমি তোমাদের কোশ্চেন করব কিছু, বলো তো শোষণ মানে কি? শোষণ শব্দের অর্থ কি? শোষণ মিন্স হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাওয়া। পরিপাকের পর যে সিম্পল ফর্মটা থাকে ওইটা হচ্ছে বিভিন্ন টিস্যুতে এন্ড সেলে অ্যাবজর্ব হয়, এটাকে আচ্ছা, আমরা শোষণ মনে করো, বলি। মনে করো এই হচ্ছে আমাদের পাকস্থলী বা আমাদের ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্র, এটা বড় করে দেখালাম। এখন দেখো, তোমাদের কি একটা কথা বিশ্বাস হয়, আমরা যে খাবারগুলা খাই, আপেল, আঙ্গুর, ভাত, মাংস, সবকিছু একসময় আমাদের রক্তে চলে যায়? এটা কি জানো তোমরা? সব Yes. খাবার আমাদের রক্তে মিশে যায়। দেখো, এত বড় একটা আপেল, এই যে এত বড় একটা আপেল, এই আপেলটা এক সময় আমাদের রক্তে চলে আসবে। বিশ্বাস হয়? একটা গাছের মধ্যে আপেল ঝুলতেছিল বা ক্ষেতের মধ্যে ধান ছিল, সেই ধানগুলো আমাদের রক্তের মধ্যে দৌড়াবে এক সময়। ব্যাপারটা অসম্ভব মনে হয়, তাই না? এই যে অসম্ভব, এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে পরিপাকের কাজ। অনন্ত জলিল না এখানে, কার কাজ বলতো? পরিপাকের কাজ। পরিপাকের কাজ কি? এই যে খাবার দাবার গুলো আছে পরিবেশে, এই খাবার গুলোকে আমাদের রক্তে নিয়ে আসা, এটা হচ্ছে পরিপাকের কাজ। দেখো, আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলীর পাশ দিয়ে অনেকগুলো রক্তনালী গেছে। তো দেখো ব্যাপারটা কি হয়, আমরা যে খাবারগুলো আমাদের পাকস্থলীতে পাঠাচ্ছি, সেগুলো পাকস্থলী থেকে আমাদের রক্তে চলে আসবে। এই প্রসেসটা দেখো, পাকস্থলী থেকে রক্তে চলে আসা, এই প্রসেসটার নামই হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। সাদিয়া আর অয়ন কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সামনান তো বুঝতে পারছোই, তাই না? তাহলে জি দেখো, ভাইয়া, বুঝছি। শোষণ জিনিসটা আসলে কি? যেই খাবারটা আমাদের পাকস্থলীর ভিতরে আছে বা আমাদের ক্ষুদ্রান্তের ভিতরে আছে, ওটাকে রক্তে পাঠায় দেওয়া, রক্তে চলে আসবে খাবারটা, এটার নাম হচ্ছে শোষণ। এখন এত বড় একটা আপেল, এটা কি সম্ভব এটা আমাদের রক্তের ভিতরে ঘুরে বেড়ানো? সম্ভব না। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে এটাকে ভৌত এবং রাসায়নিক ভাবে ছোট করে ফেলতে হবে। এই আপেলটাকে বলতো, আপেলটাকে ভৌত এবং রাসায়নিক ভাবে ছোট করে ফেলতে হবে।
তাহলে আপেলের মধ্যে আছে হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মনে করো, কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, ঠিক আছে। এবার এই কার্বোহাইড্রেটটাকে ছোট করে বানায় ফেলতে হবে হচ্ছে গ্লুকোজ। দেখো কার্বোহাইড্রেট একটা বড় একটা পদার্থ, কার্বোহাইড্রেট মনে করো বড় একটা পদার্থ কার্বোহাইড্রেট। এর পক্ষে সম্ভব না যে আমাদের পাকস্থলী থেকে রক্তে চলে আসবে। দেখো কার্বোহাইড্রেট মনে করো একটা স্টার্চ বা একটা কি বলে গ্লাইকোজেন, ওর পক্ষে কিন্তু সম্ভব না যে এটা এত বড় একটা জিনিস এটা রক্তের ভিতরে চলে আসবে, পারবে না। দেখো বাস ট্রাক কিন্তু গলির অলিগলির রাস্তাঘাটে চলাচল করতে পারে না, তার মানে বড় বড় জিনিস আমাদের রক্তনালীর মধ্যে চলতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে এই যে বড় জিনিসটা আছে, এই বড় জিনিসটাকে ভেঙে চুরে টুকরো করে ফেলতে হবে, ভেঙে চুরে চুরে ভেঙে এই যে ছোট ছোট টুকরো করে ফেললাম, এই টুকরো করে ফেলার প্রসেসটা কি বলা হয়? পরিপাক। তাহলে দেখো পরিপাকের ফলে কি হয়েছে, যে জিনিসটা শোষণ হতে পারতেছিল না, যে জিনিসটা শোষণ হতে পারতেছিল না সেটা কিন্তু এখন শোষণ হয়ে যাচ্ছে। তাহলে পরিপাকের সংজ্ঞা কি? শোষণের অযোগ্য খাবারকে শোষণের যোগ্য করে তোলার নাম হচ্ছে পরিপাক। অয়ন বুঝা গেছে? ক্লিয়ার ব্রো। কনসেপ্টটা ক্লিয়ার যে আমাদের কাজ কি? আসলে আমাদের কাজ হচ্ছে খাবারটাকে রক্তে নিয়ে আসা, আর রক্তে নিয়ে আসার নামটাই হচ্ছে শোষণ। এই প্রসেসটাকেই বায়োলজিতে বলা হয় শোষণ বা অ্যাবজর্পশন। এখন বড় বড় খাবার আমরা যেগুলো খাই, মাছ মাংস, এটা তো রক্তে ঢুকার মতো না। তাহলে আমাদের পেট কি করে? এদেরকে কোনোভাবে প্রসেস করে শোষণের যোগ্য করে ফেলে, তারপরে এটা শোষিত হয়। তার মানে খাবার গ্রহণ করার পর প্রথমে হয় পরিপাক, পরিপাকের পর হয় হচ্ছে শোষণ। ক্লিয়ার? শোষণ। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার বইয়ের পড়াগুলো একটু দেখি। মানবদেহের বিভিন্ন জৈবিক কাজ পরিচালনা, শক্তি সরবরাহ, পুষ্টি, পুষ্টি, পরিপাক, এই যে পরিপাক কি জিনিস সেটাও লেখা আছে। এবার আসো পরিপাক। পরিপাককে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথমে একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক। তো বলো তো যান্ত্রিক পরিপাক মানে কি? যান্ত্রিক পরিপাক মানে একটা খাবারকে টুকরো করা। যেমন দেখো তুমি যদি একটা আপেলকে গিলে ফেলো, ডাইরেক্ট গিলে তোমার পাকস্থলীতে পাঠিয়ে দিলা, এটা কি পরিপাক হবে? হজম হবে? হজম কিন্তু হবে না, হজম না হয়ে বদ হজম হবে আর কি। তো কি করতে হবে? প্রথমে আপেলটাকে মুখে টুকরো টুকরো করতে হবে, তাই না? কামড়ায় কামড়ায় আপেলটাকে টুকরো টুকরো, চিবায় চিবায় টুকরো টুকরো করতে হবে। এই যে একটা জিনিসকে ভৌতভাবে ধ্বংস করা, ছোট করে ফেলা, এটাকে বলা হয় যান্ত্রিক পরিপাক। এর মধ্যে আছে চিবানো, গলার্ধকরণ, কোষনালী অতিক্রমের সময়, এগুলো আর কি ব্যাপারটা, বুঝতেছো? মানে কোন রকম কেমিক্যাল ইউজ করা হবে না, কোন রকম এনজাইম ছাড়া যে পরিপাকটা হয়, জাস্ট ভৌত পরিপাকটা। এই যে আমি একটা রুটি দাঁত দিয়ে চাবায় চাবায় ছোট ছোট টুকরো করে ফেলতেছি, এগুলোই হচ্ছে যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন। আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে আমাদের দরকার হবে এনজাইম। কি দরকার হবে? এনজাইম। এবার এনজাইম গুলো কিভাবে কাজ করে আসো আমরা দেখবো একটু একটু করে। আমরা মনে করি সকালে নাস্তা খাইলাম, নাস্তায় আমরা 3 রকম খাবার খাইতেছি, রুটি, মাংস, আর মনে করো হচ্ছে মাখন। রুটি, মাংস, মাখন। এখন এই রুটি, মাংস আর মাখনের মধ্যে রুটি হচ্ছে কি বলতো? রুটি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাবার, শর্করা। তাই না? শর্করা জাতীয় খাবার। তারপরে বলতো রুটি হচ্ছে শর্করা জাতীয়, এরপর আসতেছে হচ্ছে আমিষ জাতীয় খাবার, মাংস হচ্ছে আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় খাবার, আর মাখন হচ্ছে লিপিড জাতীয় খাবার, তাই না? বা স্নেহ জাতীয় খাবার। এখন শর্করা পরিপাক হয়ে পরিণত হয় গ্লুকোজে। কিসে পরিণত হয়? গ্লুকোজে। গ্লুকোজে। এখন তোমরা একটা জিনিস পড়ছো, শর্করা মানে কি? স্টার্চ আর গ্লাইকোজেন। স্টার্চ আর গ্লাইকোজেন পড়ার সময় পড়ছো, মনে আছে? অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, খেয়াল আছে? ইয়েস। তো এরা হচ্ছে আসলে কি, মানে শর্করা যে চেন গুলা থাকে, শর্করাকে ভাঙলে অনেকগুলো শিকল পাওয়া যায়, ওই শিকল গুলোর নামই কিন্তু হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। এখন তার মানে আমরা বুঝতে পারতেছি অ্যামাইলো শব্দটার অর্থ হচ্ছে শর্করা। তাহলে শর্করা পরিপাকে যে এনজাইমটা লাগবে সেই এনজাইমটাকে বলা হবে অ্যামাইলেজ। বুঝার চেষ্টা করো, অ্যামাইলেজ কি করবে? শর্করা পরিপাক করবে। এরপর আস্তে আস্তে দেখো আমিষ, আমিষ পরিপাক হয়ে পরিণত হবে অ্যামাইনো অ্যাসিডে, আমিষ বা প্রোটিন। একটা ব্যাপার খেয়াল করো, পতে প্রোটিন, পতে প্রোটিন, পতে হচ্ছে পেপসিন, পতে প্রোটিন, পতে পেপসিন। তাহলে আমরা মনে রাখতে পারি এইভাবে, দেখো 3 প, প প প। প্রোটিন পাকস্থলীতে পেপসিন দিয়ে পরিপাক হয়,
প্রোটিন, দেখো প্রোটিন, এটা লিখে রাখো, পাকস্থলীতে পেপসিন দিয়ে পরিপাক হয়। প্রোটিন পাকস্থলীতে পেপসিন দিয়ে পরিপাক হয়। তাহলে প্রশ্ন হতে পারে প্রোটিন ক্ষুদ্রান্তে কি দিয়ে পরিপাক হয়? বুঝলাম পাকস্থলীতে হয় পেপসিন দিয়ে, ক্ষুদ্রান্তে হয় কি দিয়ে? ক্ষুদ্রান্তে পরিপাক হয় ট্রিপসিন দিয়ে। কি দিয়ে বলতো ক্ষুদ্রান্তে পরিপাক হয়? ট্রিপসিন। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রোটিন পাকস্থলীতে পেপসিন দিয়ে পরিপাক হয় আর ক্ষুদ্রান্তে পরিপাক হয় ট্রিপসিন দিয়ে। এখন আসতেছে লিপিড। এলতে লিপিড, দেখো আবার এলতে হচ্ছে লাইপেজ। তাহলে লিপিড পরিপাকের জন্য যে এনজাইম দরকার হবে সেটাকে বলা হবে লাইপেজ, এবং লাইপেজের প্রভাবে লিপিড ভেঙে দুইটা পদার্থে পরিণত, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে গ্লিসারল। এই গ্লিসারল জিনিসটা কি তোমরা কি জানো? গ্লিসারল কি? গ্লিসারিন আছে না, গ্লিসারিন, গ্লিসারিন আর গ্লিসারল একই কথা। আমরা যে চোখে গ্লিসারিন দেই অনেকে, সেই গ্লিসারিন আর গ্লিসারল একই কথা। বুঝতে পারছো? তাহলে আমাদের পেটের মধ্যে দেখো কি গ্লিসারিন তৈরি হয়, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার। তাহলে দেখো প্রথমে আমাদের শর্করা, আমিষ এবং লিপিড পরিপাক হয়ে যথাক্রমে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে। এটাকে বলা হবে পরিপাক। পরিপাক হওয়ার পর এই খাদ্যগুলো রক্তে চলে আসবে, সেই প্রসেসটাকে বলা হবে শোষণ। এই প্রসেসটাকে বলা হবে শোষণ। এবার আমি একটু এখানে একটু দেখাবো তোমাদের ব্যাপারটা। দেখো দেখো এই মনে করা হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র, এটা পাকস্থলী, এটা হচ্ছে পরিপাক তন্ত্র। এখন মনে করো আমাদের কার্বোহাইড্রেট গুলো পরিপাক হয়ে পরিণত হইলো গ্লুকোজে, ভালো কথা। আমাদের প্রোটিন গুলো পরিপাক হয়ে পরিণত হলো অ্যামাইনো অ্যাসিডে, ভালো কথা। আমাদের ফ্যাট গুলো অর্থাৎ চর্বি বা লিপিড জাতীয় খাবারগুলো পরিপাক হয়ে পরিণত হলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে। তাহলে পরিপাক আমাদের সম্পন্ন হয়েছে। পরিপাকের পর কি হবে বলো তো? পরিপাকের পর কি হবে বলো, তানহা বলো। পরিপাকের পর হ্যালো, শোষণ হবে ভাইয়া। শোষণ হবে। শোষণ। আচ্ছা অয়ন, ইয়া কোথায়, অয়ন কোথায়? আচ্ছা দেখো পরিপাকের পর শোষণ হবে। শোষণ মানে কি? খাবারটা এই পাকস্থলী থেকে রক্তে চলে আসবে। তাহলে দেখো গ্লুকোজ এবং কার্বোহাইড্রেট অতি সহজেই রক্তে চলে আসে। দেখো গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড রক্তে চলে আসে। তার মানে গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডের শোষণ হয় বা অ্যাবসর্পশন হয় কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। এখন এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে রক্তে ঢুকতে দেওয়া হয় না। এরা রক্তে নো এন্ট্রি, রক্তে ঢুকতে পারবে না। বোঝার চেষ্টা করো। তার মানে এরা পরিপাক হওয়ার পর সুন্দরভাবে রক্তে চলে আসছে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সেই অনুমতি নাই যে না তোমাকে আমি, তোমার সমস্যা আছে, তোমাকে আমি ঢুকতে দিব না। তাহলে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে রক্তের সাহায্যে শোষণ করা যায় না। একে শোষণ করার জন্য আরেকটা সিস্টেম লাগে। এই সিস্টেমের নাম কে বলতে পারবে? দেখো অন্য আরেকটা সিস্টেম আছে ফ্যাটি ভাইয়া অ্যাসিড এবং ওটা হচ্ছে ভাইয়া লিম্ফ্যাটিক ডাক্ট এন্ড লিম্ফ্যাটিক হ্যাঁ গ্রন্থি। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো ব্যাপারটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রক্তে ঢুকতে পারে না, ও আরেকটা অন্য একটা জায়গায় চলে যায়। এই জায়গাটাকে বলা হয়, তোমাদের বইয়ের ভাষায় বলছে ল্যাকটিয়েল। তোমরা পড়ছো যে ল্যাকটিয়েল এর মাধ্যমে কোনটির শোষণ হয়? লিপিড। লিপিডের শোষণ হয়। এভাবে মনে রাখতে পারো লতে ল্যাকটিয়েল, লতে লিপিড। আর গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডের শোষণ হয় ব্লাডের মাধ্যমে। সাদিয়া ব্যাপারটা কি ক্লিয়ার? সামনান ক্লিয়ার এখন কনসেপ্টটা? জি ভাইয়া, ক্লিয়ার কনসেপ্ট। জি আচ্ছা ক্লিয়ার। এটাই দেখাইতে নিয়ে আসলাম এখানে আর কি। এবার দেখো আবার বইয়ে চলে যাই আমরা। তাহলে আমরা দেখতে পারতেছি দেখো যে পৌষ্টিক নালী প্রথমে দুই ভাগে ভাগ। একটা হচ্ছে পৌষ্টিক নালীগুলো, মানে প্রথমে মুখ গহ্বর, মুখ গহ্বরের পর হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়ার পর দেখো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এইভাবে বৃহদন্ত্রের পর সিকাম, কোলন, এগুলো দিয়ে গিয়ে শেষ হবে আর কি। জাস্ট সিরিয়ালটা একটু দেখতে হবে। এখন এখন দেখো তো একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত লম্বা নাকি বৃহদন্ত্র লম্বা বলো তো? ক্ষুদ্রান্ত লম্বা।
ক্ষুদ্রান্ত কিন্তু লম্বা। ক্ষুদ্রান্ত লম্বা। হ্যাঁ, ক্ষুদ্রান্ত দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তোমাদের এগুলো মনে রাখতে হবে না, আমি জাস্ট দেখাইতেছি। বৃহদন্ত্রের হচ্ছে 1.5 মিটার। ভাই তো ক্ষুদ্রান্ত কিন্তু আসলে ছোট, তারপরে ওকে মানে বুঝতেছো ব্যাপারটা। কিন্তু বৃহদন্ত্রকে বৃহদন্ত্র বলা হয় এর কারণ হচ্ছে এ অনেক মোটা, মানে এর গাঢ়তা অনেক বেশি, বুঝতে পারছো? এই যে মোটা। আর ক্ষুদ্রান্ত অনেক চিকন সরু, তাই একে ক্ষুদ্রান্ত বলা হয় বা স্মল ইন্টেস্টাইন। আর বৃহদন্ত্র অনেক মোটা। এখন একটা ব্যাপার, আচ্ছা এগুলো এখন আসে না, পরীক্ষা থাক, দরকার নাই। পৌষ্টিক গ্রন্থির ব্যাপারে যদি আসি, দেখো লালা গ্রন্থি, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। আমাদের পরিপাক শুরু হয় কোথা থেকে বলতো? পরিপাক কিন্তু শুরু হয় মুখ থেকে। মুখ গহ্বর মুখ থেকে থেকে। পরিপাক শুরু হয়। মুখে কোন ধরনের পরিপাক হয়? যান্ত্রিক পরিপাক। শর্করা। শর্করা থেকে। যান্ত্রিক। শর্করা। হ্যাঁ, যান্ত্রিক পরিপাক হয়। এখন মুখে পরিপাকের জন্য মুখে 3 জোড়া গ্রন্থি আছে। দেখো মুখ গহ্বরে কতগুলো গ্রন্থি আছে? জোড়া গ্রন্থি। 3 জোড়া গ্রন্থি আছে। একটা হচ্ছে দেখো প্যারোট। প্যারোটিড। হ্যাঁ, প্যারোটিড, সাবমেক্সিলা, তারপরে হচ্ছে সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। আর একটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার। এই দেখো এখান থেকে মেডিকেলে একবার প্রশ্ন আসছিল, নিচের কোনটি মুখগহ্বরের গ্রন্থির অন্তর্ভুক্ত নয়? প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার, সাবম্যাক্সিলারি। তাহলে অ্যান্সার কি হবে? সাবম্যাক্সিলারি। সাবম্যাক্সিলারি। কারণ ম্যান্ডিবুলার আছে কিন্তু ম্যাক্সিলারি নেই। এছাড়াও মনে রাখবা এগুলো হচ্ছে 3টা প্রধান গ্রন্থি, এর বাইরে অসংখ্য ছোট ছোট বাক্কাল গ্রন্থি বিদ্যমান। বাক্কাল গ্রন্থি, এটা মনে রাখো, বাক্কাল গ্ল্যান্ড। ঠিক আছে, আমরা আরেকটু শিখে রাখলাম, বাক্কাল গ্ল্যান্ড বিদ্যমান। এখন এই গ্ল্যান্ড গুলো থেকে মূলত খলিত হয় হচ্ছে লালারস বা স্যালাইভা। লালারস বা স্যালাইভা, সরি দাঁড়াও, লালারস বা স্যালাইভা। এখন এই স্যালাইভাতে যে এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে সেলিভারি অ্যামাইলেজ। দেখো স্যালাইভা থেকে আসছে, তাই নাম হচ্ছে সেলিভারি অ্যামাইলেজ। মনে রাখতে হবে এভাবে, সেলিভারি অ্যামাইলেজ। সেলিভারি অ্যামাইলেজের আরেকটা নাম আছে টায়ালিন। দেখো বানানটাও দেখো, এবং মল্টিন। টায়ালিন। হ্যাঁ, মেইন হচ্ছে টায়ালিনটা। এই টায়ালিনের কাজ কি? টায়ালিনের কাজ হচ্ছে শর্করা জাতীয় খাবারকে পরিপাক করা। ওকে, এর কাজ হচ্ছে মূলত শর্করা জাতীয় খাবারকে পরিপাক করা। এখন মুখগহ্বরে খুব সামান্য পরিমাণ পরিপাক ঘটে, বা অনেকে বলে থাকেন মুখগহ্বরে আসলে কোনো পরিপাক ঘটে না, মুখগহ্বরে জাস্ট এনজাইম গুলো খলিত হয়, পরিপাকটা ক্ষুদ্রান্তে গিয়ে হয়। এটা একটা দ্বিমত আছে অনেকের, যাই হোক সেদিকে আমি যাব না। এখন খাবারটা মনে করো চলে আসলো কোথায়? খাবারটা চলে আসলো পাকস্থলীতে। পাকস্থলীতে কিসের কিসের পরিপাক হবে বলতো? শর্করা এবং আমিষ। পাকস্থলীতে শর্করা এবং আমিষের পরিপাক হবে, তাই তো? না না, হ্যাঁ। শর্করা পরিপাক হবে না, পাকস্থলীতে পরিপাক হবে আমিষ ও হ্যাঁ, শর্করা হয় এবং তো। স্নেহ। শুধু আমিষ এবং আমিষ। স্নেহ, বাংলায় বলতে গেলে একটু প্রবলেম হয়ে যায় আমার। তো দেখো পাকস্থলীতে কার কার পরিপাক হবে? বুঝতেছে না কেন? দাঁড়াও, পাকস্থলীতে জাস্ট প্রোটিনের পরিপাকটা কমপ্লিট হবে। কমপ্লিট হয়, লিপিডের সামান্য পরিপাক হবে। হ্যাঁ, বিকজ ওখানে হচ্ছে পেপসিনোজেন হচ্ছে পেপসিনে পরিণত হয়, এন্ড হচ্ছে রেনিন, প্রোরেনিনটা হচ্ছে রেনিনে কনভার্ট। আচ্ছা, তো দেখো ব্যাপারটা পাকস্থলীতে কাহিনীগুলো কি ঘটে। পাকস্থলী দেখো, এই মনে করো হচ্ছে আমাদের ইসোফেগাস, ইসোফেগাসের পর পাকস্থলী। এখন পাকস্থলীর মধ্যে কিছু গর্ত থাকে। এই দেখো পাকস্থলীর এগুলো আমাদের মনে করো দেশের মধ্যে গর্ত আছে না অনেক, বিভিন্ন জায়গায় খাল বিল ডোবা আছে না, তেমনি পাকস্থলীর মধ্যে কিছু গর্ত থাকে। এই যে হিন্দে গর্ত থাকে, এই গর্তগুলোর নাম কি বলতো সামনান? এটা গ্রেটার কার্ভেচার। না না, গ্রেটার কার্ভেচার হচ্ছে এই পুরো জিনিসটাকে বলা হয় গ্রেটার কার্ভেচার, আর এটাকে বলা হয় হ্যাঁ। লেসার কার্ভেচার। এই ছোট ছোট ক্ষুদ্র জিনিসগুলোর নাম হচ্ছে গ্যাস্ট্রিক পিট। বোঝার চেষ্টা করো, আমি বুঝাই দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। গ্যাস্ট্রিক পিট। দেখো গ্যাস্ট্রিক শব্দের অর্থ কিন্তু হচ্ছে পাকস্থলী সংক্রান্ত কিছু একটা, আর পিট শব্দের অর্থ হচ্ছে কূপ বা কুয়া। তোমরা পড়ছো না এই কোষ বিভাজন, কোষের অধ্যায়ে পিট পেয়ার মনে আছে? জোড়া বা পিট পেয়ার। তাহলে এইখানে যে কূপ গুলা থাকে দেখো এরকম, আমি যদি বড় করে দেখাই এরকম দেখা যাবে, এরকম কুয়ার মতো। এই কুয়ার মতো এই গঠনগুলোকে বলা হয় পিট বা কূপ। এখন এই কূপের ভিতরে অনেকগুলো কোষ থাকে, অনেক রকমের কোষ থাকে। সব রকমের কোষ আমাদের শিখার দরকার নাই, কয়েকটা কোষ শিখতে হবে। এই 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 পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখবা কিন্তু। এই অনেকগুলো কোষ থাকে, এই কোষগুলোর মধ্যে প্রথমেই যে কোষটার কথা বলতে হয় সেই কোষটা হচ্ছে চিফ সেল
বা পেপটিক সেল। দেখো অনেকগুলা নাম আছে, আমি বুঝাইতেছি একটু একটু করে। পেপটিক সেল, পেপটিক সেল বা চিফ সেল। দেখো পাকস্থলীর প্রধান কাজ হচ্ছে পেপসিন ক্ষরণ করা। কি ক্ষরণ করা? পেপসিন ক্ষরণ করা। তো পেপসিন যেই কোষ থেকে আসে সেই কোষকে বলা হয় পেপটিক সেল, এবং এটাই যেহেতু প্রধান কাজ করে তাই এটাকে বলা হয় চিফ সেল। চিফ শব্দের অর্থ প্রধান, বুঝতেছই, তাই এটা হচ্ছে চিফ সেল। এখন পেপসিন কিন্তু ক্ষরিত হয় পেপসিনোজেন অবস্থায়, পেপসিনোজেন। এবং মনে রাখবা কোন এনজাইমের নামের শেষে যদি নোজেন থাকে, নোজেন, নোজেন থাকলে বুঝবা সেটা হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। এবার এই পেপসিনোজেনকে আমাদের সক্রিয় পেপসিনে পরিণত করতে হবে। পেপসিন এটা কিন্তু সক্রিয় বা অ্যাক্টিভ। এখন পেপসিনোজেনকে পেপসিন করতে যে এনজাইমটা দরকার হয় সেই এনজাইমটাকে বলা হয়, যে জিনিসটা দরকার সেটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন দেখবা আমরা একটা জিনিস মনে করো, অক্সিজেন শব্দের অর্থ কি বলতো? অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন শব্দের একটা বাংলা অর্থ আছে, বলতো? হ্যাঁ, অম্লজান। চমৎকার, অম্লজান, বা আরো একটু ইলাবোরেট করে আমি বলতে পারি অম্ল উৎপাদনকারী। অম্ল উৎপাদনকারী। সাদিয়া তো মনে হয় বাংলা সেকেন্ড পেপার ভালো পারো। অম্ল উৎপাদনকারী, ঠিক ভাই আছে? মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, না ঠিক আছে, অনেক এগুলাই অনেকেই পারে না বলতে, যথেষ্ট ভালো। অম্ল উৎপাদনকারী। তো দেখো এই যে অক্সি, অক্সি শব্দের অর্থ আমরা ভাবি অক্সি মানে হচ্ছে একটা ফেস ওয়াশ, তা কিন্তু না। অক্সি শব্দের অর্থই হচ্ছে অম্ল বা অ্যাসিড। আমি কি বুঝাইতে পারছি? অক্সি শব্দের অর্থ কি? অ্যাসিড। তাহলে দেখো এই সেল একটা অ্যাসিড না? হ্যাঁ, এই অ্যাসিডটাকে যে সেলটা তৈরি করে সেই সেলকে বলা হয় অক্সিনটিক সেল। অক্সিনটিক মানে, দেখো পেপটিক মানে কি? পেপসিন উৎপাদনকারী। তাহলে অক্সিনটিক মানে কি হবে? অক্সি মানে অ্যাসিড উৎপাদনকারী। বুঝো নাই ব্যাপারটা? another name parietal cell. দেখো এই অক্সিনটিক কোষের আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সেল। আমি একটু একটু করে আসতেছি, এইভাবে বলে থাকি আমি। দেখো প্যারাইটালকে আমরা বলি ঢাল, প্যারাইটাল অ্যাসিড ঢাল। তাহলে প্যারাইটাল কোন অ্যাসিড ঢালে? HCl অ্যাসিড ঢালে, প্যারাইটাল সেল। মনে থাকবে, অক্সিনটিক সেল আর প্যারাইটাল সেল একই কথা। একই রকম ভাবে পেপটিক সেল আর চিফ সেল একই কথা, একই নাম দুইটার। মনে থাকবে? জি ক্লিয়ার কি ভাইয়া কনসেপ্ট বুঝতে গুলা? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো, এরপর পাকস্থলী থেকে খালি প্রোটিন জাতীয় খাবার শোষিত মানে পরিপাক হয় নাকি লিপিড জাতীয় হয়? লিপিড হয় না? লিপিডের লিপিড, পরিপাকটা হ্যাঁ, স্টার্ট, পরিপাক হয় না। লিপিডের পরিপাক কিন্তু হয় পাকস্থলীতে। তাহলে পাকস্থলীতে লিপিড পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসার, স্বাদ একটু পানি দিয়ে, পানি দিয়ে। তাহলে দেখো, হ্যাঁ, লাইপেজ, লিপিড পরিপাকের জন্য যে এনজাইমটা দরকার হয় সেটাকে বলা হবে লাইপেজ। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া লাইপেজ এনজাইমটা কোন কোষ থেকে আসে? উত্তর হচ্ছে লাইপেজ এনজাইমটাও পেপটিক কোষ থেকেই আসে। ভুল করবা যেভাবে প্রশ্ন হোক, আর আটকাবা না আশা করি। তাহলে দেখো পেপটিক সেল থেকে দুইটা এনজাইম আসে, একটা হচ্ছে লাইপেজ আর একটা হচ্ছে পেপসিনোজেন। আর প্যারাইটাল সেল থেকে আসে হচ্ছে HCl। মনে থাকবে কোন সেল থেকে কি আসে? প্যারাইটাল থেকে বা অক্সিনটিক সেল থেকে HCl, আর হচ্ছে চিপ সেল থেকে হচ্ছে লাইপেজ আর পেপসিনোজেন। সামনান ব্যাপারগুলো কি বুঝাইতে পারছি আমি ভালোভাবে? ইয়া, আচ্ছা, জি ভাইয়া এখন বুঝতে পারছি। হ্যাঁ, এখন এই সবগুলা সেল কিন্তু কোথায় অবস্থান করে? গ্যাস্ট্রিক পিটে অবস্থান করে। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমি বইয়ে চলে যাই আবার। এগুলো বইয়ে লেখা আছে অগোছালো ভাবে, আমি একটু গোছাই দিলাম আর কি, একসাথে করে দিলাম। তাই দেখো, মানুষ সর্বভুক প্রাণী। এই সর্বভুক শব্দের অর্থ কি বলতো? সব খেতে পারে। এবার তুমি বাংলা সেকেন্ড পেপারে ভুল প্রয়োগ করে ফেললা। এটা, এই তান্না বলতো সর্বভুক মানে কি? ভাইয়া, বলো। এই সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল, সেই সিনেমাতে তো এই কথা বলছে যে সর্বভুক মানে যে সব খেতে পারে, বুঝছো? তো আমার মনে হলো যে বাংলা সেকেন্ড পেপার বেশি জানার কুফল আর কি সেটা। আমি সত্যজিৎ রায়ের উপর সেদিন একটু খারাপ লাগছে আমার, যে তাকে আমি খুবই ইয়া করি। তো যাই হোক, তো দেখো সর্বভুক মানে কি জানো? সর্বভুক মানে হচ্ছে যে সবজি জাতীয় এবং মাংস জাতীয় দুই রকম খাবারই খায়, তাকে বলা হয় সর্বভুক। দেখো তুমি বললা মানুষ সর্বভুক প্রাণী, এখন আমি অনেক রকম খাবার আছে আমি তোমাকে এনে দিতে পারি, তুমি কি খাবা? যা দিব তাই কি খাবা না তুমি? ভাইয়া। খাবা না তো। আমি তোমাকে যদি, হ্যাঁ থাক, আর বেশি ইয়া করতেছি না। তো দেখো মানুষ সর্বভুক প্রাণী মানে এই না যে মানুষ সব খায়।
ঠিক আছে, এটা তোমার মতো সত্যজিৎ রায় এই জিনিসটা ভুল করছে। তো দেখো, মানুষ সর্বভোগ প্রাণীর মানে হচ্ছে মানুষ সবজি জাতীয় খাবারও খায়, মানে শাকাশী, আবার মানুষ মাংস জাতীয় খাবারও খায়, এইটার অর্থ হচ্ছে সর্বভোগ। মানুষ ছাড়াও আরো কয়েকটা সর্বভোগ প্রাণী আছে, তার মধ্যে একটা হচ্ছে তেলাপোকা। তেলাপোকাও সর্বভোগ প্রাণী। ককরোচ বা আরশোলা বলো যেটা তোমরা কে এখন একটু, আমরা তো তেল চাটা বলতাম ছোটবেলায়, এখন শুনি তেলাপোকা, তারপর শুনি বলে আরশোলা। ঠিক আছে, আর শোলাটাই কি ককরোচ? আরশোলাটাই ককরোচ। আমরা আগে বলতাম তেল চাটা, এখন আস্তে আস্তে একটু আপডেট করছি আর কি। তারপরে দেখো, ব্যাপারটা এটা তো বুঝতে পারলা। তো আচ্ছা, মানুষ, অটোমেটিক্যালি বাসার মধ্যে তৈরি হয় না? না না না, তেলাপোকা প্রজনন ঘটে। কে বলছে? এগুলো আগে ধারণা ছিল মানুষের, এখন সবার বাসায় থাকে তো তাই আজ করলাম। না না না, প্রজনন ঘটে এগুলা অটোমেটিক। তেলাপোকা, তোমার কি মনে হয় তেলাপোকা একটা আর্থগোড়া বলবের প্রাণী অটোমেটিক তৈরি হবে? একটা ব্যাকটেরিয়া অটোমেটিক তৈরি হয় না? তাহলে But দেখো, এমনি করে রাখার পরে ওরা কেমন জানি মানে চলে আসে কেন জানি। হ্যাঁ, ফাঁক ফোকর দিয়ে ডিম টিম মানে চলে আসতে পারে আর কি, ডিম ছড়ায় টড়ায় চলে আসে। ওদের আবার ইয়াটা বেশি, প্রজনন ক্ষমতাটা অনেক বেশি এবং অভিযোজন ক্ষমতাটা অনেক ভালো। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আলোচনা করব। আচ্ছা, এখন সামনান বলো তো, খাদ্য উপাদান কয় রকম? মানুষের খাদ্য উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়? 6 রকম ভাইয়া, 6 রকম। চমৎকার, 6 রকম, তাই না? 6 রকম। কার্বোহাইড্রেট, প্রোটিন, হ্যাঁ, প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, সিএইচও দ্বারা প্রকাশ করা হয়, তারপর হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে লিপিড বা ফ্যাট, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে মিনারেল বা খনিজ লবণ গুলো, তারপর হচ্ছে ভিটামিন। এখন ভিটামিন। সাদিয়া বলো তো, এই 6টার মধ্যে কোনগুলাকে পরিপাক করতে হয়? পরিপাকের দরকার হয় কোনগুলোর ক্ষেত্রে? মানে প্রথম 3টা। চমৎকার, এই 3টার পরিপাকের দরকার আছে, বাকি 3টার পরিপাক দরকার নাই। পরিপাক দরকার নাই মানে কি? এরা খাবার পর সরাসরি তোমার পেটের ভিতর থেকে রক্তে চলে যাবে, কোনো রকম পরিপাকের দরকার নাই। এটা কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় আরো একটা প্রশ্ন আসে ভিটামিনের উপর, যে ভিটামিন গুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বি সি ভিটামিন। এই বিসি রা হচ্ছে পানিতে দ্রবণীয়। দেখো, বিসি পানিতে দ্রবণীয়। এর আর বাইরে, হ্যাঁ, এর বাইরে আছে অ্যাডেক। অ্যাডেক হচ্ছে পানিতে দ্রবণীয় না, তবে জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব দ্রাবক মানে বুঝো, বেনজিন আছে না? বেনজিন হচ্ছে জৈব দ্রাবক বা হ্যাঁ। বেনজিনের মতো যেগুলো আছে। তাহলে দেখো, এইটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় এই প্রশ্নটা আসে, যে কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয় বা কোন ভিটামিনটি জৈব দ্রাবকে দ্রবণীয়। এগুলো একটু লিখতে থাকো তোমরা। দেখো এই যে, আচ্ছা, এইখান থেকে আমি তোমাদের আরেকটা জিনিস শিখাবো, এটা একটু বইয়ে না, এটা লিখে রাখো। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায় বলো তো? 3। না, এটা দেখো, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন থেকেও 4 ক্যালোরি শক্তি পাওয়া যায়, কার্বোহাইড্রেট প্রোটিন। তবে 1 গ্রাম লিপিড থেকে 9 ক্যালোরি 90 শক্তি পাওয়া যায়। হ্যাঁ, লিপিড বেশি শক্তির যোগান দেয়। এটা লিখে রাখো সবাই, এটা ধরে, যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে পাবো 4 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন থেকেও 4 ক্যালোরি, তবে 1 গ্রাম লিপিড থেকে পাবো 9 ক্যালোরি। আচ্ছা, তারপরে দেখো, শর্করার কাজ কি? শর্করার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। যেমন দেখো, বাঙালি বেশি ভাত খায়, এই কারণে বাঙালির স্বাস্থ্য ভালো না, কারণ ভাত হচ্ছে শর্করা জাতীয় খাবার। ভাত খালি শক্তি উৎপাদন করাইতে পারে। আর আমিষ জাতীয় খাবার, মাছ মাংস, এগুলো যদি বেশি বেশি খায়, তাহলে সে মোটা তাজা হয় আর কি, লম্বা হয়। আর স্নেহ জাতীয় খাবার, এটারও কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। ভিটামিন বিভিন্ন রকম বিক্রিয়ায় সাহায্য করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন বিভিন্ন ভিটামিনের অভাবে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়। ভিটামিন বি এর অভাবে বেরি হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। হ্যাঁ, খনিজ লবণ আসলে কি করে? বিভিন্ন রকম বিক্রিয়াতে সাহায্য করে। আর পানি তো বুঝতেছই, মানুষের দেহের 70% হচ্ছে পানি বা 60% পানি। খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্ট গুলা। খাদ্যের উপাদান তোমরা দেখতে পারতেছো। আচ্ছা, এবার হচ্ছে মানুষের মুখ গহ্বরে খাবারের পরিপাক। মুখ গহ্বরে খাবারের পরিপাকের জন্য দরকার হয় দাঁত এবং জিহ্বা। তো বলো তো, মানুষের কয়টা দাঁত থাকে পরিণত অবস্থায়? 32টা ভাইয়া। 32। হ্যাঁ, এখন দন্ত সংকেত বলতে একটা জিনিস আছে, তোমরা কি জানো দন্ত সংকেত? হ্যাঁ, এটাকে প্রকাশ করা হয় হ্যাঁ। কিভাবে? ICPM 2123। ICPMM, তাই না?
এবং এটা মনে রাখার 21-23 দিয়ে মনে রাখবা, 21-23, 2123 2123। তার মানে মানুষের ইনসিসর বা ইনসিসরের বাংলা কি বলতো? কর্তন। কোন দাঁত? হ্যাঁ, চমৎকার। তারপর ক্যানাইন অয়ন ছেদন। পদায় প্রিমোর ফিরে, হ্যাঁ, ছেদন, অগ্রপ্রেষণ, আর ভাইয়া পরেরটা আর পেছন। আর একটা লাস্ট হচ্ছে প্রেষণ। তাহলে এইটা তোমরা বুঝো কি সবাই? আমি থাকলে এটা স্কিপ করতেছি। সবাই কি ক্লিয়ার আছে ব্যাপারটায়? জি ভাইয়া, এটা কি করে? এবার আমি তোমাদের যে প্রশ্নটা করব সেটা হচ্ছে মানুষের দুধ দাঁতে ডেসিডুয়াস টিথ কয়টা থাকে বলো তো? দুধ দাঁত হ্যাঁ, দুধ প্রিমোলারটা থাকে না আর মোলারের একটা থাকে না। 20 20, তাই না? হ্যাঁ, তার মানে হ্যাঁ, সামনান ঠিক বলছো যে প্রিমোলার থাকে না। আমাদের দুধ দাঁতের সংখ্যাটা হবে এরকম, দেখো 2103 03। অয়ন আর সাদিয়া, ওকে, 2102। 02। তার মানে 02 প্রিমোলার একটাও থাকবে না এবং মোলার দাঁত দুইটা থাকবে। এখন শেষ যে মোলার দাঁতটা থাকে, আমাদের মাড়ির একেবারে শেষের যে দাঁতটা আছে, মোলার দাঁতটা, সেই দাঁতটাই বলা হয় আক্কেল দাঁত বা উইজডম টিথ। মনে রাখবা, আক্কেল দাঁত। তাহলে বলো তো একজন পূর্ণবয়স্ক মানুষের কয়টা আক্কেল দাঁত আছে? 4টা ভাইয়া। 4টা, তাই না? 4 কোনায় 4টা আক্কেল দাঁত আছে। এখন আক্কেল দাঁত কিন্তু আমাদের কোনো কাজে লাগে না, দরকার হয় না, এবং আমাদের দেহে এরকম নিষ্প্রয়োজনীয় কিছু অঙ্গ রয়ে গেছে। এটা হচ্ছে মানুষ যে বিবর্তন হয়ে আসছে সেটার পক্ষে একটা প্রমাণ। এবং অস্ট্রেলিয়ায় গবেষণা করে দেখা গেছে বর্তমানে যে নতুন নতুন বাচ্চা যারা হয়েছে গত 20-30 বছরে, তাদের 10%-এর ক্ষেত্রে কোনো আক্কেল দাঁত উঠেই নাই। তার মানে দেখো একটা বিবর্তন মানুষের মধ্যে চলে আসতেছে। মানুষের আস্তে আস্তে আক্কেল দাঁত আর উঠতেছে না, প্রয়োজন লাগতেছে না, আক্কেল দাঁত হচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে বিবর্তনের পক্ষে প্রমাণ। ভাই একটা হ্যাঁ বলো। হ্যাঁ, এই কোশ্চেন। আক্কেল দাঁত কি মানে 32টা দাঁতের কাউন্টের মধ্যে আছে নাকি হ্যাঁ, বাইরে? 32টার কাউন্টের মধ্যেই, 32টার ভিতরেই। যেমন আমার দাঁত আছে 30টা, তার মানে আমার 28টা হচ্ছে দাঁত আর 2টা আছে আক্কেল দাঁত। ঠিক আছে, আলো 2টা এখন উঠা বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তা আক্কেল দাঁত হচ্ছে একটি নিষ্প্রয়োজনীয় অঙ্গ, মানে আমাদের দেহে দরকার হয় না, না থাকলেও সমস্যা নেই। তাই বলা হয় যে এগুলো হচ্ছে বিবর্তনের প্রমাণ। অপ্রয়োজনীয় জিনিস থেকে যাওয়া হচ্ছে বিবর্তনের পক্ষে প্রমাণ। এবং অস্ট্রেলিয়ায় গবেষণা করে দেখা গেছে যে কয়েকটা প্রজন্মের আক্কেল দাঁত নাই, 10% লোকের আক্কেল দাঁত নাই। তার মানে বোঝা যাচ্ছে আস্তে আস্তে হয়তো আমাদের আরো কয়েকশো বছর পরে যে মানুষগুলো থাকবে তাদের আক্কেল দাঁত থাকবে না। তার মানে বুঝে একটা বিবর্তন হয়ে যাবে আমাদের মধ্যে। আচ্ছা, এরপর দেখো মুখ গহ্বরের খাদ্য পরিপাকের জিভের কথা বলা আছে। জিভ, তো জিভের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম স্বাদের সেন্সেশন পাওয়া যায়, এটা কি জানো? Yeah. তবে এই কনসেপ্টটা যে হ্যাঁ, ভুল, এটাও কি জানো যে এই যে তোমাদের বই যেটা দিয়ে রাখছে এটা কিন্তু আসলে কোনো ব্যাখ্যা নাই। আমাদের মায়েরা যখন রান্না করে খাবার খাওয়ার সময় কি জিভের একেবারে প্রান্ত দিয়ে একটু টাচ করে বোঝা যায় না মিষ্টি কিরকম হয়েছে, টক কিরকম হয়েছে, তাই তো? তার মানে আমাদের জিভের সব জায়গায় সব রকম স্বাদ কুড়িয়ে আছে। তারপরও আমরা বইয়েরটা একটু শিখে রাখি, এবং এটা শিখে রাখার একটা শর্টকাট আছে, এভাবে মনে রাখতে পারো তোমরা, মিল অতি দিয়ে, মিল অতি, মিল অতি দিয়ে মনে রাখতে পারো। তাহলে দেখো মিল অতিতে কিভাবে মনে রাখবো? একেবারে হ্যাঁ, এখানে হচ্ছে মিষ্টি, মিষ্টির একটু সাইডে গেলে পাবা লবণাক্ত, তার একটু সাইডে গেলে পাবা হচ্ছে অম্লীয়, আর একটু সাইডে গেলে পাবা হচ্ছে তিতা। দেখো মিল ও তি। তানহা বুঝতে পারছো মিল অতির ব্যাপারটা? Yes. মনে থাকবে? তবে এটা মনে রাখবা, মেডিকেলে আসলে শিখবা যে এটা আসলে একটা ভুল ধারণা, এরকম কিছু নাই। সব জায়গায় সব ধরনের স্বাদকুড়ি ছড়ায় আছে, তাই না? তাহলে আমার জিভ দিয়ে এখানে এখানে টাচ করে বুঝবো খাবারটা তিতা, বোঝা যায় কিন্তু। অতএব এটা একটা অবসলেট ব্যাপার। আচ্ছা, এই তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলা, লালা, এই যে লালায় কত পার্সেন্ট পানি থাকে না থাকে এগুলো তোমরা শিখার দরকার নাই, বুঝছো? এগুলো আসে না ইদানিং মেডিকেলে। আমি দেখছি যে কত পার্সেন্ট কোথায় কি, এগুলো শিখে সময় নষ্ট করো তোমরা অযথাই। যেগুলো যেগুলো শিখতে হবে আমি বলে দেবো যে এই পার্সেন্টেজ গুলো শিখো, এগুলো দরকার আছে। তবে এই যে লালায় কত পার্সেন্ট পানি, অগ্নাশয় রসে কত পার্সেন্ট পানি, এগুলো শিখার সময় নষ্ট করবে না। যেমন তুমি এটা শিখতে পারো যে মানুষ কত লিটার লালাক্ষরণ করে, 1500 লিটার লালাক্ষরণ করে দিনে, এটা শিখতে পারো তুমি, এটা দরকার আছে। ঠিক আছে, তারপরে দেখো দন্ত সংকেত আমাদের এখানে দেওয়া আছে, কোমল তালু, শক্ত তালু আমরা শিখে আসছি, থায়ালিন এবং মল্টেস চমৎকার পাওয়া যাচ্ছে, আমিষ পরিপাক, স্নেহ পরিপাক, খাদ্য পরিপাক। আচ্ছা, পাকস্থলীর গঠনটা একটু পড়াই, কি বলো? Yeah. হ্যাঁ, পাকস্থলীর গঠনটা একটু তোমাদের লেভেলে, আমি বেশি ডিপ করবো না, মেডিকেলের মতো একেবারে তোমাদের লেভেল অনুযায়ী একটু দেখাই। দেখো
পাকস্থলীর আগে কি থাকে? ইসোফেগাস বা খাদ্যনালী। এটাই পরবর্তীতে এরকম পাকস্থলীতে পরিণত হয়। এখন দেখো পাকস্থলীতে দুইটা কার্ভেচার আছে। কার্ভেচার শব্দ অর্থ হচ্ছে বক্রতা। দেখো বলছে না তোমাদের বইয়ে বক্রতা, তো বক্রতা দেখো এখানে দুইটা বক্রতা আছে। একটা হচ্ছে এই যে বাইরের দিকে বাঁকছে, এই বাঁকা অংশটা অনেক বড়, তাই এটাকে বলা হয় বৃহত্তর বক্রতা বা গ্রেটার কার্ভেচার। দেখো বৃহত্তর বক্রতা। আবার দেখো এইখানে ভিতরের দিকে একটু বাঁকা, এটাকে বলা হয় ক্ষুদ্রতর বক্রতা। ঠিক আছে। এখন পাকস্থলীর উপরে অবস্থান করতেছে হচ্ছে আমাদের হার্ট বা কার্ডিয়া। হার্টের আরেকটা নাম হচ্ছে কার্ডিয়া। তো পাকস্থলীর যেই প্রান্তটা হার্টের দিকে অবস্থান করে সেটাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত। দেখো এই যে কার্ডিয়া, বুঝতে পারছো? যেহেতু হার্টের দিকে আছে তাই থেকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত বা কার্ডিয়া। কার্ডিয়ার পর হচ্ছে আমাদের এই দেখো এই যে গম্বুজের মতো একটা কুজের মতো একটা অংশ আছে উপরে, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। এবং মনে রাখবা ফান্ডাসে কখনো খাদ্য জমা হয় না। আমরা খাবার খেয়ে কখনো পেট ভরায় ফেলতে পারি না, কারণ ফান্ডাস সবসময় ফাঁকা থাকে। বলে না পেট ভরে গেছে, অর্থাৎ কথাটা কিন্তু ভুল, কারণ পেটের ফান্ডাস ফাঁকা থাকে। তুমি যাই খাও না কেন ফান্ডাস ভরাইতে পারবা না, ওই জায়গায় কখনো খাবার পৌঁছায় না, বুঝছো? ওই জায়গায় বিভিন্ন গ্যাস থাকে, ফান্ডিক গ্যাস বলা হয় ওদেরকে। হ্যাঁ, ফান্ডিক গ্যাস, বুঝতে পারছো? আচ্ছা, এরপর এইটা হচ্ছে পাকস্থলীর মূল অংশ। এবং পাকস্থলীর একেবারে শেষের যে প্রান্ত আছে এটাকে বলা হয় দেখো পাইলোরাস। এখানে আরো কিছু ভাগ আছে, আমি বেশি জটিল করব না ব্যাপারটা। তাহলে দেখো এটাকে বলা হয় পাইলোরাস, আর এই মাঝের অংশটাকে বলা হয় বডি। তাহলে দেখো আমাদের খাবারটা কোন ওয়ে ধরে আগায়? প্রথমে আসে হচ্ছে কার্ডিয়াতে, কার্ডিয়া থেকে বডিতে, বডি থেকে আসে পাইলোরাসে। বুঝছো? সিরিয়ালটা বুঝো। আর খাবার কখনোই কিন্তু ফান্ডাসে যাবে না, এই জায়গায় কখনোই খাবার আসবে না, এটা সব সময় ফাঁকা থাকবে। তাহলে এই হচ্ছে পাকস্থলীর গঠন। এখন পাকস্থলীর কার্ডিয়াক প্রান্তে একটা স্ফিংটার আছে। স্ফিংটার মানে কি জানো? স্ফিংটার মানে হচ্ছে গেট, আর কিছুই না। স্ফিংটার মানে হচ্ছে গেট। তো এইখানে যে গেটটা আছে সেটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াতে যে স্ফিংটার আছে সেটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। আর পাইলোরাসে যে স্ফিংটার আছে এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার বা পাইলোরিক গেট। ওকে, আচ্ছা তাহলে এবার আসো দেখো যান্ত্রিক পরিপাক। দেখো প্যারাইটাল কোষ কি কি ক্ষরণ করে আমরা পড়ে আসছি। প্যারাইটাল কোষের আরেকটা নাম কি সাদিয়া? অক্সিনটিক কোষ। অক্সেন্টিক কোষ, ঠিক আছে। আচ্ছা, গ্যাস্ট্রিক জুস দেখতে পাচ্ছো, গ্যাস্ট্রিক জুস এটা আমাদের পেটের ভিতর তৈরি হয়। হ্যাঁ, লেগে আমরা পড়ছি। আচ্ছা, এখন এই যে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণকে নির্ধারণ করে গ্যাস্ট্রিন হরমোন। এই দেখো এই হরমোনের নাম রেখে রাখো যে গ্যাস্ট্রিন হরমোনের কাজ কি? গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষরণ নিয়ন্ত্রণ করা। নাম শুনে বুঝতে পারতেছো গ্যাস্ট্রিক জুস, তাহলে নিয়ন্ত্রণ করবে গ্যাস্ট্রিন হরমোন। ভালো কথা। তারপরে এগুলো আমরা পড়ছি এতক্ষণ। আচ্ছা, এখানে একটা টার্ম আছে দেখো, রেনিন। দেখছো? এই রেনিন বানানো হচ্ছে RENNIN। আমরা আরেকটা রেনিনের নাম শিখবো, RENIN। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ডাবল N যে রেনিনের মধ্যে আছে এটা থাকে হচ্ছে পাকস্থলীতে বা স্টোমাকে, বুঝছো? কিন্তু পাকস্থলীতে। আর এইটা থাকে হচ্ছে কিডনিতে। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদের ব্যাপারটা? অনেক সময় কিন্তু ইংলিশের লেখে প্রশ্ন, আমি দেখাইছি তোমাদের, তোমরা তো কোশ্চেন সলভ করাইছি। তাহলে দেখো RENNIN থাকবে হচ্ছে কোথায়? পাকস্থলীতে। আর RENIN থাকবে হচ্ছে কিডনিতে। ওকে। এবং রেনিনের কাজ কি? কেসিন, কেসিনকে প্যারাকেসিনে পরিণত করা। এই যে কেসিন যে দুধের মধ্যে থাকে, মিল্কে থাকে, এটা তোমরা শিখছো না কেমিস্ট্রিতে? মনে আছে কেসিন প্রোটিনের কথা? ওইটাই। হ্যাঁ, তারপর দেখো এগুলো আমরা পড়ে আসছি যে লাইপেজ এনজাইম, এগুলো আসলে আমি না দেখাই দিলে সমস্যা নাই তোমাদের, এগুলো পড়ছই। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম বুঝো তো? একটার পর একটা থাকে। এখানে ইলিয়াম নিয়ে একটু কাহিনী করতে পারো তোমরা, ভুল করতে পারো ইলিয়ামে। দেখো প্রথমে দেখো পাকস্থলী মনে করো শেষ হয়ে গেল, পাকস্থলী শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় হচ্ছে প্রথমে ডিউডেনাম, এরকম করে থাকে হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামের পর থাকে জেজুনাম, জেজুনামের পর ভাই থাকে একটু হচ্ছে, হালকা, একটু আসতে বলবো? দেখো না মানে একটু প্রশ্ন মানে হালকা
বাইরে একটু প্রশ্ন করি। হ্যাঁ বলো। ওই যে সেকেন্ড রেনিনটার কাজ কি, যেটা কিডনিতে থাকে? এটার কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ওটার কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। আর প্রথম রেনিনটার কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করা। ঠিক আছে? পরিপাকে সাহায্য করা। হ্যাঁ। তো দেখো ইলিয়াম নিয়ে একটু কথা আছে। ইলিয়াম একটা হচ্ছে, ইলিয়াম বানানটা দেখো ILEUM, আরেকটা ইলিয়াম আছে ILIUM। দুইটাই কিন্তু সঠিক বানান, তবে দুইটা দুইটা ভিন্ন জিনিসকে নির্ধারণ করে। দেখো ই যখন পাবা, দেখো ই হচ্ছে, ই বর্ণটা অনেক পেঁচানো না? পেঁচানো। হ্যাঁ আবার আমাদের ক্ষুদ্রান্ত কি অনেক পেঁচানো, তাই না? পেটের ভিতরে নালী ভুঁড়িগুলো অনেক পেঁচানো না? তাহলে যখন দেখবা যে ILE আছে, ই মানে পেঁচানো অক্ষর, তখন বুঝবে এটা ক্ষুদ্রান্তের ইলিয়াম। কিসের ইলিয়াম বলো তো? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্ত যেহেতু পেঁচানো, দেখো ক্ষুদ্রান্তের খ যুক্তে খ, পয়সাও কিন্তু অনেক পেঁচানো, তাই এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়াম। আবার এই ইলিয়ামটা কোথায় আছে বলতো সামনান, বলতো ILIUM কোথায় আছে? বলতে পারলাম না ভাই। এটা আচ্ছা, একটা অস্থি। চমৎকার, এটা হচ্ছে আমাদের কোমরের একটা অস্থি, কোমরের অস্থি, কোমরের অস্থি, এটা আমরা পড়বো আস্তে আস্তে। তো দেখো আই, আই মানে হচ্ছে, দেখো আই মানে হচ্ছে কোমরের অস্থি। হাড্ডি যেমন শক্ত হয়, তেমনি আইও হচ্ছে শক্ত। তাই আই পাইলে বুঝবা হচ্ছে কোমরের অস্থি, আর ই পাইলে বুঝবা ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত যেমন পেঁচানো, ইও তেমন পেঁচানো, তাহলে ই পাইলে বুঝবা ক্ষুদ্রান্ত নির্দেশ করতেছে। ক্লিয়ার? ভুল করবা। আর এটা এটা কিন্তু রাজশাহী বলে একটা প্রশ্ন আসছিল, মেডিকেলে আসতে পারে, আমি জানি না, তবে আসতে পারে। দেখো এই ব্যাপারগুলা। আচ্ছা, এখন আমাকে আবার একটু স্লাইডে ফিরে যেতে হবে। আমি পাকস্থলী পড়ানো শেষ করছি, এবার একটু স্লাইডে ঘুরে আসি। দেখো আমাদের এই মনে করো, আচ্ছা আমাদের পাকস্থলী শেষ হওয়ার পর শুরু হয় ক্ষুদ্রান্ত, তাই না? দেখো এই হচ্ছে ক্ষুদ্রান্ত। এখন একটা ব্যাপার তোমরা শিখছো যে পাকস্থলীর যে পরিবেশটা, এটা কি অম্লীয় না ক্ষারীয়, অ্যাসিডিক না বেসিক? অম্লীয়। অ্যাসিড। অম্লীয়। অ্যাসিড। একেবারে চরম অম্লীয় একটা পরিবেশ। এই কারণে আমরা যখন বমি করি, বমিগুলা কিন্তু পাকস্থলী থেকে আসে। বমির পিএইচ কিন্তু কি হবে তাহলে? অম্লীয় হবে, তাই না? বমন ক্রিয়া। তো এইভাবে মনে রাখতে পারো আর কি। এখন দেখো আমাদের ক্ষুদ্রান্তের পরিবেশ কিন্তু ক্ষারীয়। ক্ষুদ্রান্ত কিরকম আবার বলতো? ক্ষুদ্রান্ত কিন্তু ক্ষারীয়। এখন এই ক্ষারীয় পরিবেশটাকে সৃষ্টি করে, ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে হচ্ছে আমাদের লিভার। ব্যাপারটা খেয়াল করো, এই উপরে এখানে লিভার আছে, লিভার আছে, যকৃত, যকৃত থেকে একটা রস সৃষ্টি হয়, সেটাকে বলা হয় পিত্ত রস, বা ইংরেজিতে বলা হচ্ছে বাইল। এখানে তোমরা অনেকে ভুল করো, বাইল তৈরি হয় কোথায় বলে দাও যে পিত্ত তৈরি হয় কোথায়? পিত্তাশয়ে না, পিত্ত তৈরি হয় যকৃতে। হ্যাঁ, লিভারে। এখানে তৈরি হওয়ার পর এটা নালীর মাধ্যমে, দেখো এগুলোকে বলে যকৃত নালী, যকৃত নালীর মাধ্যমে এরা এসে জমা হয় পিত্তাশয়ে। এই দেখো গল ব্লাডার, অনেকের ক্ষেত্রে এটা কেটে বাদ দেওয়া হয়, এটাকে বলা হয় পিত্তাশয় বা পিত্তথলি। থলি। তো এই ব্যাপারটা এভাবে মনে রাখতে পারো যে দেখো বাস গুলা যে আমাদের দেশে চলাফেরা করে, বাসগুলো কোথায় জমা থাকে? বাস স্ট্যান্ডে। তো তোমরা কি এটা বলতে পারবে কখনো যে বাসগুলা বাস স্ট্যান্ডে জমা থাকে, তার মানে বাস বাস স্ট্যান্ডেই তৈরি হয়? তা কিন্তু না। বাস তৈরি হচ্ছে সুইডেনে, বাস সুইডেনে তৈরি হয় নরমালি, স্ক্যানিয়া বাস সুইডেন ওইদিকে তৈরি হয়। তো তৈরি হচ্ছে এক জায়গায়, জমা থাকতেছে আরেক জায়গায়। ঠিক তেমনি পিত্তরস গুলো তৈরি হয় হচ্ছে লিভারের ভিতরে, দেখো এইখানে তৈরি হবে। তবে লিভারের তার অনেক কাজ আছে, ও পিত্তরস নিয়ে বসে থাকবে নাকি? সেই কারণে কি করে, পিত্তরস গুলোকে তৈরি করার পর এই পিত্তথলিতে পাঠায় দেয়, পিত্তথলিতে পাঠায় দেয়, এবং পিত্তথলিতে এই খাবারগুলা জমা থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? এখন অনেকের তো যার পিত্ত নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তার খাবার হজমের সমস্যা হবে। হ্যাঁ, এটা অনেকেরই হয়, অনেকেরই পিত্তথলি কেটে বাদ দেওয়া হয়। ক্যান্সার যদি হয় পিত্তথলিতে, সেক্ষেত্রে সে ফ্যাটি খাবার খাইতে পারবে না, চর্বি জাতীয় খাবার কম খাইতে হবে তাকে। হ্যাঁ, ভালো কোশ্চেন করছো। আবার তোমরা দেখবা অনেক মহিলারই কিন্তু পিত্তথলিতে, হ্যাঁ বলো, স্যুপ খেতে হবে সারা জীবন। হ্যাঁ হ্যাঁ, এই জাতীয় খাবার আর কি, একটু নরম খাবার খেতে হবে, কারণ হ্যাঁ। এখন দেখো একটু আমি দেখাই তোমাদের ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে পিত্তথলি আছে, এই পিত্তথলি থেকে আবার একটা নল বের হয়, পিত্তথলি থেকে আরেকটা নল বের হয়ে আসে, এরকম দেখো আরেকটা নল বের হয়েছে। এই নলটাকে বলা হয় পিত্তনালী। কি বলা হয় বলো? পিত্তনালী। এইটা হচ্ছে পিত্তনালী।
এই পর্যন্ত তোমরা এখন রাখো। এবার দেখো আমি আরেকটা গঠন আঁকবো এখানে, পাতার মতো একটা গঠন, নাম পড়ছো না? আইল্যান্ডস অফ হ্যাঁ পাতার মতো গঠনটাকে কি বলে? অগ্নাশয় বা প্যানক্রিয়াস, তাই তো? এরকম পড়ছো না প্যানক্রিয়াসের কথা? এখন দেখো, এখন ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো। প্যানক্রিয়াসের মধ্যে একটা নালী আছে, এটাকে বলা হয় অগ্নাশয় নালী। দেখো একটা নালী আঁকতেছি, এবং এই নালী থেকে অনেকগুলো শাখা বের হয়। দেখো হোয়াইট বোর্ড হলে অনেক সুন্দর আঁকতে পারতাম, গ্রাফিক্সটার ভেতর নতুন আঁকা আঁকি শুরু করছি। দেখো তারপরও বোঝার চেষ্টা করো, এই একটা নালী, এই যে সবুজ নালীটা, এটাকে বলা হবে অগ্নাশয় নালী। এবং এই অগ্নাশয় নালী থেকে আরো ছোট ছোট দেখো কিছু উপনালী বের হয়েছে। এই উপনালীগুলোর মাথায় কিছু কোষ থাকে। ল্যাঙ্গারহ্যান্স সেল। দাঁড়াও আমি একে নেই, তারপর আমি তোমাদের জিজ্ঞেস করব। এইখানে কিছু কোষ থাকে, তো বলো তো এই কোষগুলোর নাম কি? আইলিডস অফ ল্যাঙ্গারহ্যান্স ভাইয়া। হ্যাঁ, এটা একেবারে ভুল একটা কথা, এগুলোর নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স না। দেখো ব্যাপারটা চেষ্টা করো। অগ্নাশয় অগ্নাশয় টাইপস এর কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ, ওই কোষগুলো মেবি। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি আস্তে আস্তে। দেখো ব্যাপারটা এই যে এগুলাতে কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স না। এগুলোতে বিভিন্ন এনজাইম তৈরি করার কোষ থাকে। দেখো এখানে বিভিন্ন এনজাইম তৈরি করার কোষ থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেট শব্দের অর্থ কি? দ্বীপ। আইলেট শব্দের অর্থ কি? দ্বীপ। এবং দ্বীপ কিভাবে থাকে? বিচ্ছিন্ন অবস্থা থাকে। দ্বীপ কেন এভাবে যুক্ত থাকবে? দ্বীপগুলা বিচ্ছিন্ন অবস্থা। দেখো এদের মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন কিছু কোষ পাওয়া যায়, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কোষ। এই যে কালো কালার দিয়ে আঁকতেছি, তোমরা কি দেখতে পারো সুন্দরভাবে? আচ্ছা দেখো, এই যে কালো কালিতে কিছু কোষ আঁকতেছি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে। দেখো এই বিচ্ছিন্ন কোষগুলোকে, বিচ্ছিন্ন মানে কি? দ্বীপগুলো বিচ্ছিন্ন অবস্থা থাকে না? তো এই বিচ্ছিন্ন কোষগুলোকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আমি কি বুঝাতে পারছি? এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে যে সেলগুলো থাকে এটাকে বলা হয় আলফা, বিটা, গামা, ডেল্টা। আরো অনেক রকম সেল আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা। আমাদের তিনটা সেল সম্পর্কে মেনলি জানতে হবে, আলফা, বিটা, গামা। এখন দেখো আলফা সেল থেকে যে এনজাইমটা আসে সেটার নাম হচ্ছে গ্লুকাগন। কি নাম? গ্লুকাগন। গ্লুকাগনের কাজ হবে কি? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়া। গ্লুকাগনের কাজ কি? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া। তাহলে কমানোর জন্য কাউকে লাগবে, কমানোর ইনসুলিন। জন্য আছে ইনসুলিন, তাই না সাদিয়া আর অয়ন? ইনসুলিন। এখন তোমাদের তো ইনসুলিন সবাই তো জানে, এটা ইনসুলিন যে বিটা সেল থেকে আসলে তো সবাই জানে। এখন তোমরা যদি ডিএমসি তে চান্স পেতে চাও, তোমাদেরকে আরো দুই একটা এক্সট্রা জিনিস জানতে হবে না? হবে। তাহলে দেখো বিটা সেল থেকে ইনসুলিনের পাশাপাশি আরো দুইটা এনজাইম আসে, হরমোন আসে। একটা হচ্ছে অ্যামাইলিন, আরেকটা হচ্ছে পলিপেপটাইড সি। এগুলো ফর যারা ডিএমসি তে চান্স পেতে চাও তাদের জন্য, নট ফর এভরিওয়ান। যারা মেডিকেলে চান্স পেতে চাও শুধু ইনসুলিন শিখো, বাট যারা ডিএমসি তে আসতে চাও তারা অ্যামাইলিন এবং পেপটাইড সি এর নামটাও জেনে রাখো। তাহলে দেখো গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়া। হ্যাঁ কিছু বললা অয়ন? গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া, আর ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেয়া। এখন এই যে গ্লুকাগন হচ্ছে বড় ভাই, ইনসুলিন হচ্ছে ছোট ভাই বা মেজো ভাই, এদেরকে বাধা দেওয়ার জন্য আরেকজন আছে, এর নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন এর কাজ হচ্ছে, দেখো এরকম হয় না, এ হচ্ছে বড় ভাই, এ হচ্ছে মেজো ভাই। ছোট বাচ্চারা কি করে? খালি সবাইকে কাজে বাধা দেয়, লেখাপড়া করতে গেলে ডিস্টার্ব করে, এরকম তো করে ছোট ভাইয়েরা। তো এই ছোট ভাইয়ের কাজ, ছোটা বা সোমাটোস্ট্যাটিন এর কাজ হচ্ছে গ্লুকাগন আর ইনসুলিনকে বাধা দিবে গিয়া, খালি এদেরকে ডিস্টার্ব করে বারবার। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই যে ল্যাঙ্গারহ্যান্স সেল থেকে এতগুলো জিনিস খরিত হয়, এগুলো খরিত হয়ে কোথায় যায়? এই নালীর ভিতরে যায়? নালীর ভিতরে কিন্তু যায় না, এগুলো খরিত হয়ে রক্তে চলে যায়। কোথায় চলে যায় বলতো? রক্তে চলে দেখো অগ্নাশয়ের পাশ দিয়ে অনেকগুলো রক্তনালী আছে এরকম। তো দেখো কি হয় ব্যাপারটা, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে জিনিসগুলো তৈরি করে, যেমন গ্লুকাগন, ইনসুলিন, অ্যামাইলিন, এগুলো চলে যায় কোথায়? রক্তে। কোথায় চলে আসে? সাদিয়া আর অয়ন কি বুঝতে পারতেছো? একটু রেসপন্স করো, বুঝতেছো? অনলাইনে কিছু একটু সিস্টেম আছে যে রেসপন্স করলে আমি বুঝতে পারি যে ওকে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এরা চলে যাচ্ছে রক্তে, এরা কিন্তু এই নালীর ভিতরে আসবে না, এই কারণে এদেরকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে, যে এরা বিচ্ছিন্ন, এরা রক্তে চলে যায়। আচ্ছা এবার দেখো আমার উপর থেকে যেটা আসতেছিল এটাকে বলা হচ্ছে কি?
পিত্তথলি, আর এদিক থেকে যেটা পিত্তনালী, আর এদিক থেকে আসতেছে অগ্নাশয় নালী। এখন দুই নালী যখন এক হয়ে যাবে তখন এলাকাটা অনেক মোটা হয়ে যাবে, তাই না? দেখো অনেক মোটা একটা এলাকা হয়ে যাবে, মোটা হয়ে গেছে না এই জায়গাটা? দেখো নীলকালিতে আঁকছি। হুম। এই যে মোটা এই জায়গাটা, এই জায়গাটা কি বলা হয়? ভ্যাটারের অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভ্যাটার। বুঝতে পারতেছো কোনটা কি জিনিস? হ্যাঁ। ভ্যাটারের অ্যাম্পুলা। মনে রাখবা অ্যাম্পুলা শব্দের অর্থ হচ্ছে ফুলে যাওয়া অংশ। ভ্যাটারের অ্যাম্পুলা। আমরা এই যে অ্যাম্পুলা মানে ফুলে যাওয়া অংশটা পরে আবার কাজে লাগবে। এই বুঝা গেছে সামনান? Yes. জি ভাইয়া সামনান বুঝতে বুঝতেছো পারছি। ক্লিয়ার Clear. ব্যাপারটা? তাহলে দেখো পিত্ত নালী আর অগ্নাশয় নালী মিলিয়ে মিশে যে মোটা একটা নালী সৃষ্টি করে এটাকে বলা হয় ভ্যাটারের অম্পুলা। ভ্যাটারের অম্পুলা বা এম্পুলা। এখন ভ্যাটারের অম্পুলাটা একটা ছিদ্রের মাধ্যমে আমাদের ডিউডেনামে প্রবেশ করে। এখানে একটা ছিদ্র আছে, এইখানে একটা ছিদ্র আছে। এই ছিদ্রের নাম কি বলো দেখি? তোমাদের বইয়ে মনে হয় নামটা বলা নাই। এই ছিদ্রের নাম হচ্ছে পেপিলা, মেজর ডিউডেনাল পেপিলা। পেপিলা জানলেই চলবে আমাদের শুধু। তাহলে আমি কি বুঝাতে পারছি তোমাদের ব্যাপারগুলো? ক্লিয়ার কি? কনসেপ্টটা, গঠনগুলো ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ছবিটা বোঝা যাচ্ছে না? কোনো মতে আঁকলাম আর কি, প্রথম জি আঁকলাম ভাইয়া, এই। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা থ্যাংক ইউ। তো দেখো এখন আমাদের পিত্তরস এই নালী দিয়ে আসবে, আর আমাদের অগ্নাশয় রস এই নালী দিয়ে আসবে। আসার পর দুইটাই কিন্তু কোথায় ছড়ায় পড়বে বলতো? ক্ষুদ্রান্তে ছড়ায় পড়বে, তাই না? এখন ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে খাবার পরিপাকের জন্য আমাদের দরকার হচ্ছে ক্ষারীয় পরিবেশ। মনে রাখতে পারো, খতে ক্ষুদ্রান্ত, খতে ক্ষারীয়। খতে ক্ষুদ্রান্ত, খতে হচ্ছে কি বুঝো নাই? ক্ষীয় আর কি, বা যত্তেক খ বা কয়শ বলা উচিত যদিও গ্রামাটিক্যালি। ক্ষারীয় পরিবেশ। এখন এই ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে পিত্তরস। মনে রাখবা পিত্তরস কি করে? ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। তবে পিত্তরস ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে ভালো কথা, কিন্তু পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এনজাইম নাই। তো এনজাইম ছাড়া কি খাদ্য পরিপাক করা যাবে? এনজাইম ছাড়া খাদ্য এখানে পরিপাক করা যাবে? আছে যে সল্ট গুলো লিপিডটাকে ভেঙে মানে ইমালসিফিকেশন করে। ইমালসিফিকেশন হয়তো করবে, কিন্তু পরিপাক তো করতে পারবে না, ডাইজেশন তো করতে পারবে না। হ্যাঁ, এখানে ডাইজেশন ডাইজেশন হয় না, এখানে শোষণ হয়। না, এখানে ডাইজেশনও হয়। একটা ব্যাপার খেয়াল করো, দেখো ও ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে কে? পিত্তরস। তবে আমাদের আমাদের হজম করার জন্য যে এনজাইম গুলো দরকার, সেই এনজাইম গুলো আসবে এই যে দেখো, এই যে সেলগুলোর কথা বলছিলাম না, এই যে সেলগুলা, খেয়াল করছো? সেলগুলো দেখতেছো না? এই যে সেলগুলো আমি লাল করে দিচ্ছি, এটা হচ্ছে এক্সোকাইন সেল। হ্যাঁ এই সেলগুলাতে, এইখানে যে সেলগুলো আছে এই সেলগুলো বিভিন্ন এনজাইম ক্ষরণ করবে। সেই এনজাইম গুলো এসে কি করবে? হজমে সাহায্য করবে। তাহলে দেখো আমাদের অগ্নাশয়ে এনজাইমও তৈরি হয়, অগ্নাশয়ে এনজাইমও তৈরি হয়, আবার অগ্নাশয়ে এই যে অনেকগুলো হরমোনও তৈরি হয়। তো যেসব গ্রন্থি হরমোন এবং এনজাইম দুটাই তৈরি করে তাদেরকে আমরা কি বলি? মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড। কারো কোনো সমস্যা আছে এই ব্যাপারটা? মিশ্র গ্রন্থি বলি, ক্লিয়ার ভাইয়া। ওকে? এই কারণে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। তোমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কথা জানো, কিন্তু এইখানে যে ব্যাচেলররা আছে এদের নাম কিন্তু তোমরা শুনো নাই সবাই। এখন শুনলা তো? হ্যাঁ। আচ্ছা, এবার একটা ব্যাপার খেয়াল করো, অনেক কিছু তো দেখাইলাম। এখন ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া অ্যাসিনাস তারপরে লোবিউল এগুলো কি ভাইয়া, মানে কোথায় থাকে আচ্ছা অগ্নাশয়ে? অ্যাসিনাস বলেই ফেললা, যেহেতু ক্লিয়ারই করে দেই। এই যে সেলগুলা বলছি না, এই সেলগুলা আসলে আসলে অ্যাসিনাস। বুঝছো? আমি যে সেলগুলো আঁকছি এগুলো হচ্ছে অ্যাসিনাস। এই যে এগুলো অ্যাসিনাস, আর এগুলো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ক্লিয়ার আছে ব্যাপারটা? জি জি ভাইয়া clear. এইটা হচ্ছে অ্যাসিনাস আর এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, আচ্ছা এবার আমি একটু তোমাদের এমসিকিউ এর জন্য একটা টার্ম দিলাম। সেটা হচ্ছে, দেখো আমরা জানি প্রতিটা এনজাইমই নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়। ট্রিপসিনোজেনও কিন্তু এর ব্যতিক্রম না। ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেনকে ট্রিপসিন হইতে হয়। তো দেখি সামনান বলো তো, ট্রিপসিনোজেনকে ট্রিপসিন বানায় কে? বা এটা কে পারবা? এটার অ্যান্সারটা কে পারবা? পেপসিন। না, এটাকে বানায় এইস এন্টেরো, না না সরি, এইসিন না না এন্টেরোকাইনেস। ও ও এন্টেরোকাইনেস, এন্টেরো বুঝতে পারছো? এখন
ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করে এন্টেরোকাইনেস। ট্রিপসিনোজেন কোথা থেকে গঠিত হয় বলতো? অগ্নাশয় থেকে, তাই না? ট্রিপসিনোজেন কোথা থেকে আসবে? এসিনাস, অগ্নাশয়ের এসিনাস থেকে আসবে। তো অগ্নাশয়ের এসিনাস থেকে ট্রিপসিনোজেন ছাড়াও আরো অনেকগুলা এনজাইম আসে, কাইমোট্রিপসিন, ঠিক আছে, এরকম অনেক কিছু এনজাইম আসে, কাইমোট্রিপসিনোজেন। তো মনে করো এবিসিডি দিয়ে বললাম, এবিসিডি, ওদেরকেও কিন্তু সক্রিয় করতে হয়। তো দেখো ব্যাপারটা, ট্রিপসিনোজেনকে সক্রিয় করে এন্টেরোকাইনেস। এবার ট্রিপসিনে পরিণত হয়, হওয়ার পর অন্য সব এনজাইমকে ও নিজেই সক্রিয় করে দেয়। মানে ব্যাপারটা হচ্ছে, বড় ভাই অন্য কারো কাছ থেকে লেখাপড়া শিখে আসছে, এন্টেরোকাইনেসের কাছে আসার পর ওর যে ছোট ভাইগুলো আছে সবাইকে ও নিজেই লেখাপড়া শিখাইছে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিপসিনের কাজ। এটা বই পড়তে গেলে আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই। তো দেখো, এখন আমরা বইতে যাই আবার। ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক দেখলাম, পিত্তরস, অগ্নাশয় রস, আন্ত্রিক রস, তিনটার কথাই বলা আছে। আচ্ছা, যান্ত্রিক পরিপাক, ব্রুনাস গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস তৈরি হয়। এই গবলেট কোষ কি করে বলতো? গবলেট কোষ কি করে? তোমরা কি আসো না গেছো গা? গবলেট কোষের কাজ কি বলতো? শিওর না ভাইয়া, কমপ্লিট এই যে গবলেট কোষ দেখতেছো না, ব্রুনাস গ্রন্থি ও গবলেট কোষ। মিউকাস ক্ষরণ করে গবলেট কোষ। হ্যাঁ, গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে পিচ্ছিল করে রাখে আর কি এলাকাটা। এখন 2018 সালে সম্ভবত মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, গবলেট কোষ কোথায় বেশি অবস্থান করে? ভাইয়া এইটা নিয়ে কনফিউশন আছে, কারণ ক্ষুদ্রান্তেও তো আছে গবলেট কোষ, আবার আপনার হ্যাঁ, পাকস্থলী কোষও দেখা যায়। এখন এটা আসলে পরীক্ষা আসলে কি করবা? এইটা তো ভাইয়া পরীক্ষা আসলে ক্ষুদ্রান্ত দাগাবা, পরীক্ষা আসলে ক্ষুদ্রান্ত দাগাবা, বুঝতে পারছো? যদি দুইটাই অপশনে দেওয়া থাকে। তোমরা নেট ঘাটো, দাঁড়াও, নেটে দেখি নেটে কি বলতেছে, নেটেও এটাই বলে। ক্ষুদ্রান্তেই বেশি থাকে, স্মল ইন্টেস্টাইন, রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে দেখো, তোমরা শুনো, মনে রাখো সবাই, গবলেট সেল কোথায় থাকে এটা যদি প্রশ্ন আসে তোমরা অ্যানসারে দাগাবা ক্ষুদ্রান্ত। ওকে, আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। ক্ষুদ্রান্ত, এই দেখো এখানে ক্ষুদ্রান্তের কথাই লেখা আছে একসাথে। পাকস্থলীতে থাকে এভেন। এভেন আমাদের যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়াতেও গবলেট কোষ আছে। আমাদের শ্বাসনালীও কিন্তু অনেক ভেজা ভেজা থাকে। তো এটা কিন্তু পরীক্ষায় আসলে ক্ষুদ্রান্ত দাগাইও। আচ্ছা, এরপর ইমালসিফিকেশন। ইমালসিফিকেশনে একটা কথাই বলবো, যে কোন ধরনের খাবারের ইমালসিফিকেশনের দরকার হয়? চর্বি জাতীয় খাবার। লিপিড। হ্যাঁ, এটাই মনে রাখো, তোমাদের পুরো প্রসেস এখন শেখার দরকার নাই। তারপরে দেখো কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিনের কাজটা একটু মার্ক করে দেখো। কোলেসিস্টোকাইনিন কি করে দেখো? পিত্তাশয় সংকোচন ঘটায়। দেখো, কোলে শব্দের অর্থ হচ্ছে কি? কোলে শব্দের অর্থই কিন্তু হচ্ছে পিত্তাশয়, ঠিক আছে? তো এই পিত্তাশয়কে যে তোমার সংকুচিত করবে তার নাম হবে কি? কোলেসিস্টোকাইনিন। মানে এই হচ্ছে পিত্তাশয়। পিত্তাশয়কে যদি চারপাশ থেকে চাপ দেওয়া হয় তাহলে কি হয়? পিত্তাশয়ের রসগুলা বের হয়ে আসে। তো এই কাজটাই কিন্তু কোলেসিস্টোকাইনিনের। মনে রাখবা, এটা গ্যাস্ট্রিনের কাজ শিখছি, এখন কোলেসিস্টোকাইনিনের কাজ শিখলাম। তারপর দেখো কোন এনজাইম কি করে, এগুলো তো কোনো ব্যাপারই না, একেবারে ইজি। দেখতেছো তো? আচ্ছা, এইখানে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল অনেক আগে, যে মানুষের বুদ্ধি বিকাশে সহায়তা করে কোনটা? গ্যালাক্টোজ। দেখো, এবং গ্যালাক্টোজ এবং গ্লুকোজ মিলেমিশে ল্যাকটোজ তৈরি হয়, যেটা আমরা কোষ রসায়ন অধ্যায়ে পড়বো। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনো পেপটাইড, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, পারবা এগুলা। আচ্ছা, এখন দেখো স্নেহ পরিপাকে আসো। স্নেহ পরিপাকে কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? পিত্তরস। এখন পিত্তরসে কোন কোন জিনিস থাকে এটা মনে রাখতে হবে। পিত্তরসে প্রথমে থাকে হচ্ছে পিত্ত লবণ, তারপর থাকে হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, এদেরকে একত্রে বলা হয় পিত্তরঞ্জক। সেটা তোমাদের না বুঝলেও হবে। তো মনে রাখো, পিত্ত লবণ থাকে, সোডিয়াম গ্লাইকোকোলেট থাকে, সোডিয়াম টরোকোলেট থাকে, তবে কোনো এনজাইম থাকে না। আমি আগেও বলে আসছি যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না। ওকে, এই এগুলো বলে আসছি তোমাদের আগেও।
যকৃত। মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানুষের অঙ্গ দেহে হচ্ছে ত্বক। চমৎকার, মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে হুম। ত্বক। ওকে, তবে মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? উত্তর হবে যকৃত। যকৃত। বা যদি এটাও প্রশ্ন যকৃৎ। করে মানুষের দেহের অভ্যন্তরীণ সবচেয়ে বড় অঙ্গ কোনটি, তারপরে উত্তর হবে যকৃত। এখন এই যকৃতের কয়টা খণ্ড আছে? 4টা। চারটা। সবচেয়ে বড় কোনটা? ডান খণ্ড। এটা কিন্তু মেডিকেলে একবার আসছিল। সবচেয়ে বড় খণ্ড হচ্ছে ডান খণ্ড, এবং খণ্ডগুলোর নামও দেখো, ডান, বাম, কোয়াড্রেট, অডেট, কোয়াড্রেট এবং এরা অডেট। অসম্পূর্ণ খণ্ড। মেডিকেলে এমন করতে পারে, জাস্ট অ শব্দটা মুছে দিল, দিয়া বলল যকৃত 4টি সম্পূর্ণ খণ্ডে বিভক্ত, তাইলেই কিন্তু কি হবে? উক্তিটি ভুল। ওকে, আচ্ছা। তারপর দেখো, যকৃতের যে আবরণ আছে, এটা আবরণটার নাম কি? গ্লিসান্স ক্যাপসুল। এবার এখান থেকে আমি তোমাদের একটু অন্যরকম একটা কথা বলবো, সেটা হচ্ছে এই মনে করো যকৃত, যকৃতকে আবৃত করে রাখছে কে? চারদিক থেকে আবৃত করে রাখছে গ্লিসান্স ক্যাপসুল। এখন গ্লিসান্স ক্যাপসুল কোন ধরনের কলা বলতো? গ্লিসান্স ক্যাপসুল আমরা জানি কলা 5 প্রকার, একটা হচ্ছে আবরণী বা এপিথেলিয়াল, epithelial cell, তারপর হচ্ছে যোজক, দেখো, তারপর হচ্ছে পেশি, আর একটা হচ্ছে স্নায়ু। এই 4 রকমই তো। তো গ্লিসান্স ক্যাপসুল কোন ধরনের কলা বলতো? epithelial, আবরণী কলা। because of এটা কভারিং করে লিভারকে। না, গ্লিসান্স ক্যাপসুল একটি যোজক কলা। এটাই হচ্ছে এখানকার ফ্যাক্টর। বুঝতে পারছো ব্যাপারটা? গ্লিসান্স ক্যাপসুল যোজক কলা। ইভেন কিডনির আবরণ আছে না, কিডনির আবরণ আমরা শিখবো টিউনিকা ফিব্রোসা কিডনি পড়ার সময়, ওইটাও একটা যোজক কলা, এবং এটা কিন্তু বইয়ে লেখা আছে। কিডনির আবরণ যে যোজক কলা, এটা বইয়ে লেখা আছে, কিন্তু যকৃতের আবরণ যে যোজক কলা, এটা বইয়ে লেখা নাই। তারপর তোমরা মনে রাখো, মনে থাকবে? জি ভাইয়া, জি থাকবে। ভাইয়া। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে যদি আসে যকৃতের আবরণ গ্লিসান্স ক্যাপসুল কোন ধরনের কলা, অ্যান্সার হবে যোজক কলা। তোমরা ভাবতে পারো যে আবরণ অতএব আবরণী কলা, এটা কিন্তু ভুল। হ্যাঁ, এই কারণেই বললাম। আচ্ছা, এখন দেখো যকৃতের গঠনটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, আমি জাস্ট একটু উপর দিয়ে তোমাদেরকে দেখাবো, বেশি গভীরের দরকার নাই। দেখো যকৃতে অনেকগুলো ষড়ভুজাকার গঠন থাকে, এরকম ষড়ভুজাকার, হেপাটিক লোবিউল বলা হয় এটাকে, ষড়ভুজাকার এরকম। এরকম অনেকগুলো স্পোকের মতো গঠন, এগুলো মিলেমিশে কি হয়? একটা যকৃত তৈরি হয়। বুঝতে পারতেছো? এখন এই গঠনগুলোর কেন্দ্রে অবস্থান করে হচ্ছে কেন্দ্রীয় শিরা। প্রতিটা কেন্দ্রে অবস্থান কি করে বলো? কেন্দ্রীয় কেন্দ্রীয় শিরা বা সেন্ট্রাল ভেইন। এই সেন্ট্রাল ভেইন গুলা সবগুলো মিলেমিশে আবার তৈরি করে হেপাটিক শিরা। বুঝতে পারছো? এই অনেকগুলা কেন্দ্রীয় শিরা আসবে, দেখো এটা একটু বুঝতে হবে তোমাদের, যে অনেকে মনে করে যে হেপাটিক শিরাগুলো মিলেমিশে কেন্দ্রীয় শিরা তৈরি হয়, তা না কিন্তু। এই যে কেন্দ্রীয় শিরা এখানে কয়টা দেখাইলাম? 4টা কেন্দ্রীয় শিরা। 4টা কেন্দ্রীয় শিরা মিলেমিশে একটা হেপাটিক শিরা তৈরি হয়। কনসেপ্টটা ক্লিয়ার রাখো, কোনটি ভুল নয় কোনটি সঠিক শব্দ ওখানে পারবা। তাহলে অনেকগুলো কেন্দ্রীয় শিরা, প্রতিটি হেপাটিক লোবিউলের কেন্দ্রে একটি কেন্দ্রীয় শিরা থাকে, এবং সবগুলা কেন্দ্রীয় শিরা মিলেমিশে হেপাটিক শিরা গঠিত হয়। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলা আছে, সাইনুসয়েড। সাইনুসয়েড হচ্ছে একটা নলের মতো, এইভাবে অবস্থান করে একটা নল। তো তোমরা জাস্ট মনে রাখো, সাইনুসয়েড মানুষের দেহের কোন অঙ্গে পাওয়া যায়? অ্যান্সার হবে লিভারে পাওয়া যায়। তারপরে আগায় যাই, যকৃতের কাজ কি? যকৃতের কাজ বলে শেষ করা যাবে না। প্রথমত হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়। আমরা জানি প্রাণী দেহের সঞ্চিত খাদ্য কি? গ্লুকোজ। গ্লাইকোজেন। গ্লাইকোজেন, গ্লুকোজ না। গ্লাইকোজেন। আমি একটা ব্যাপার তোমাদের বলে দেই, দেখো ব্যাপারটা একেবারে ক্লিয়ার কনসেপ্টটা করে দাও। দেখো, আমাদের বিভিন্ন অঙ্গে খাবার জমা থাকে, আবার এক অঙ্গ থেকে আরেক অঙ্গে খাবার পরিবাহিত হয়। বুঝতে পারছো? মনে করো আমার লিভার থেকে আমার স্কিনে খাবার গেল, তাই না? এখন আমার লিভারের মধ্যে খাবারটা জমা থাকে গ্লাইকোজেন হিসেবে। কি হিসেবে? দেখো কি হিসেবে? গ্লাইকোজেন। এখন আমার লিভার থেকে আমার স্কিনে যখন খাবারটা যাবে, তখন কিন্তু এই গ্লুকোজ হিসেবে যাবে। বোঝার চেষ্টা করো, কি হিসেবে যাবে? কি হিসেবে যাবে বলো তো? এখন ক্লিয়ার? মানে রক্তের মাধ্যমে। দেখো, লিভার থেকে রক্তের মাধ্যমে স্কিনে যাবে, তো রক্তের মধ্যে গ্লুকোজ হিসেবে থাকবে, তবে লিভারে আসলে সেটা হয়ে যাবে কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন। তো মনে রাখবা, প্রাণীদের অর্থাৎ সকল প্রাণী
তারপরে ছত্রাক এবং সায়ানোব্যাকটেরিয়া। মনে রাখো এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। আমি একটু ইন্টার রিলেট করে পড়াবো, অন্য অধ্যায়ের পড়া যদিও, তারপরে মনে করাই দিচ্ছি। এইভাবেই পড়ায় আসতেছি, হ্যাঁ, অনেকদিন যাবত। ঠিক আছে, আবার উদ্ভিদ দেহের কাহিনী দেখো কি হয়। উদ্ভিদ দেহের ঘটনাটা একটু অন্যরকম। উদ্ভিদের মনে করো একটা অঙ্গে খাবার জমা আছে, এই একটা অঙ্গ মনে করো জমা আছে, এখান থেকে আরেকটা অঙ্গে খাবার যাবে। তো উদ্ভিদ দেহে খাবার কি হিসেবে জমা থাকে বলতো? স্টার্স। চমৎকার, উদ্ভিদ দেহে খাবার জমা থাকে স্টার্চ হিসেবে। উদ্ভিদ এবং শৈবাল এদের ক্ষেত্রে স্টার্চ হিসেবে জমা রাখে। এখন দেখো, এখন মনে করো উদ্ভিদ দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় খাবারটা যাবে, বলতো কি হিসেবে যাবে? স্টার্চ হিসেবে কিন্তু যাবে না, কি হিসেবে যাবে বলতো? তানহা বলতে পারবা কি হিসেবে যাবে? হ্যাঁ সামনান, সামনান, এটা তোমাদের বইয়ে লেখা আছে, আমি বাইরে থেকে বলতেছি না। এখন আমি বললে অবাক হবা, বলবা আল্লাহ ভাই এটা খেয়াল করি নাই। বলতো পারলাম না ভাইয়া। কোশ্চেনটা এগেইন করা যাবে? হ্যাঁ বলো, কি বললা তানহা? ভাইয়া কোশ্চেনটা এগেইন আস্ক করেন। দেখো ব্যাপারটা, উদ্ভিদে খাবার জমা থাকে স্টার্চ হিসেবে। হ্যাঁ, এখন মনে করো উদ্ভিদের একটা অঙ্গ থেকে খাবার আরেক অঙ্গে যাবে, কি হিসেবে যাবে? স্টার্চ হিসেবে তো যাবে না, অন্য কিছু হিসেবে যাবে। কি হিসেবে যায় বলতো? গ্লুকোজ হিসেবে। না, সুক্রোজ হিসেবে। এখন বলো, তোমাদের বইয়ে লেখা আছে না, পাতায় প্রস্তুতকৃত খাদ্য সুক্রোজ হিসেবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। নবম অধ্যায়ে বলা আছে না? এই মনে পড়ছে কি? মনে পড়ছে না পড়ো নাই এটা এখনো? না না, বুঝতে পারছি। খেয়াল করছো ব্যাপারটা? ইজি কিন্তু, ব্যাপারটা একটু কল্পনা করতে হবে যে আসলে কি হচ্ছে। সুক্রোজ আমাদের প্রাণী দেহে গ্লুকোজ হিসেবে পরিবাহিত হয়, কিন্তু উদ্ভিদ দেহে সুক্রোজ হিসেবে পরিবাহিত হয়। এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, উদ্ভিদ দেহে খাদ্য কি হিসেবে পরিবাহিত হয়? মুখস্থ করার কিছুই নাই, সুক্রোজ হিসেবে পরিবাহিত হয়। ওকে, আচ্ছা। তো আমাদের দেহে যে গ্লাইকোজেন, হ্যাঁ এখন ক্লিয়ার তো কনসেপ্টটা? কনসেপ্ট ক্লিয়ার করো, এটা ইম্পর্টেন্ট। গ্লাইকোজেনটা কিন্তু জমা থাকে আমাদের লিভারে। তারপর রক্ত সঞ্চয়, যকৃত যেহেতু অনেক বড় একটা জায়গা, তাই ওখানে অনেক রক্ত সঞ্চিত থাকতে পারে। ভিটামিন সঞ্চয়, যে 6 রকম ভিটামিন আছে সবগুলো যকৃতে সঞ্চিত হতে পারে। তারপর পিত্তরস তৈরি এবং সঞ্চয়, পিত্তরস তৈরি করে হচ্ছে লিভার, তবে সঞ্চয় করে যকৃত। সরি, পিত্তরস তৈরি করে যকৃত, তবে সঞ্চয় করে পিত্তাশয়। আচ্ছা আচ্ছা, মিনারেল। এরপর তোমরা কি জানো যে লিভার মাঝে মধ্যে কমিউনিটি সেন্টার হিসেবে কাজ করে আমাদের দেহে, কাজী অফিসের মতো কাজ করে? মজার একটা ঘটনা আছে, আমি তোমাদের একটু দেখাই ব্যাপারটা। দেখো এটা আসলে হোয়াইট বোর্ড না হইলে আমি পারি না ঠিক মতো ইয়া করতে। তারপর দেখো, লিভারে আমাদের দেহে আমরা যে খাবারগুলো খাই, খাওয়ার পর আমাদের দেহে কিছু বিষ উৎপন্ন হয়। সেই বিষের মধ্যে একটা বিষ হচ্ছে অ্যামোনিয়া। নাম কি? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া আমাদের রক্তে মিশে আছে। তোমার রক্তে কিন্তু এখন অনেকগুলো অ্যামোনিয়া আছে, এবং এগুলো তোমার জন্য কিন্তু ক্ষতিকর। অ্যামোনিয়া তোমার জন্য ক্ষতিকর, অ্যামোনিয়াকে দেহ থেকে বের করে দিতে হবে। তো আমাদের আছে লিভার। আচ্ছা, এটা আমি ইয়াতেই চলে যাই, স্লাইডে দেখাই। আমাদের আছে লিভার। লিভার কি করবে দেখো, আরেকটা স্লাইড লাগবে। দেখো আমাদের রক্তের মধ্যে যে অ্যামোনিয়া গুলো আছে, বিষাক্ত অ্যামোনিয়া, এটা যখন আমাদের লিভারে যাবে, লিভার এর কমিউনিটি সেন্টার হিসেবে কাজ করবে। লিভার একে কি করবে বলতো? বিয়া পড়ায় দিবে। তো অ্যামোনিয়া খারাপ না? ক্ষতিকর না আমাদের জন্য? তো অ্যামোনিয়া বাদে আরেকটা ক্ষতিকর জিনিস আমাদের রক্তে আছে, বলতো সেটার নাম কি? ইজিলি মনে করতে পারবা, রক্তে ঘুরে বেড়াচ্ছে। কার্বন ডাইঅক্সাইড। চমৎকার, কার্বন ডাই অক্সাইড। তো এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার বিয়া হবে আরেক কালপিটের সাথে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই দুজনের বিয়া হবে। তো বলো তো, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের বিয়া হইলে কি তৈরি হয়? ইউরিয়া। অ্যামোনিয়াম কার্বনেট। চমৎকার, সবই তো তোমরা পারো। হ্যাঁ, ইউরিয়া তৈরি হয়, তাই না? ইউরিয়া তৈরি হয়। তাহলে দেখো, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হলো, এবং সেই ইউরিয়াকে যকৃত কি করবে? ঘর থেকে বের করে দিবে। বাবুজি নে কাহা ঘর ছোড় দো, মানে লিভার বললো কি, অ্যামোনিয়াকে বললো ঘর ছেড়ে দিতে, ঘর ছেড়ে দে। তাহলে দেখো এখানে কি হইতেছে ব্যাপারটা, অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইডের বিয়া হইছে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইউরিয়া তৈরির প্রসেস। এবং মেডিকেল পরীক্ষায় বারবারই প্রশ্ন আসছে যে ইউরিয়া কোথায় তৈরি হয়? অ্যান্সার হচ্ছে যকৃতে।
সামান্য যকৃৎ। পরিমাণ মস্তিষ্কে এবং বৃক্কে লেখা আছে না? তো যকৃৎ হচ্ছে কমিউনিটি সেন্টার অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইডের বিয়া দেওয়ার জন্য। বিয়া হওয়ার পর ইউরিয়া হিসেবে অ্যামোনিয়াকে সে বের করে দিল, বের হয়ে গেল। বের হয়ে গিয়ে সে পৌঁছাবে কার কাছে? সে পৌঁছাবে হচ্ছে আমাদের কিডনির কাছে। কোথায় পৌঁছাবে? কোথায় পৌঁছাবে বলতো? কিডনি। কিডনির কাছে কিডনিতে ভাইয়া। পৌঁছাবে। এখন অ্যামোনিয়াকে প্রথমে লিভার বলছিল ঘর ছেড়ে দিতে, মানে তুই আমার ঘর ছেড়ে দিয়ে রক্তে চলে যা, রাস্তায় চলে যা। এবার কিডনি কি করবে জানো? কিডনি এই ইউরিয়াকে একেবারে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিবে। তার মানে বাবুজি নে কাহা ঘর ছোড় দো, আজ তোমনে কাহা দুনিয়া হি ছোড় দো। ঠিক আছে, মানে একেবারে দেহ থেকে বের হয়ে যেতে বলতেছি ইউরিয়াকে। বুঝতে পারছো কাহিনীটা? তাহলে দেখো, এই যে আমরা ইউরিয়া হিসেবে অ্যামোনিয়াকে বের করে দিচ্ছি, অ্যামোনিয়ার যে জীবন চক্র, ইউরিয়া হিসেবে সে দেহ থেকে বের হয়ে যায়। এই ইউরিয়া হিসেবে কিন্তু আমরা তাকে বের করে দিতে পারতাম না যদি না তার বিয়া হইতো কার্বন ডাই অক্সাইডের সাথে। এখন কার্বন ডাই অক্সাইডের সাথে এই যে অ্যামোনিয়ার বিয়া হয়, এই ঘটনাটা কিন্তু ঘটতেছে কোথায়? লিভারে। তাই বলা হয়ে থাকে ইউরিয়া তৈরি হয় লিভারে। মনে থাকবে, এমসিকিউ, মুখস্থ করার কিচ্ছু নাই, বুঝলে পারবা অ্যান্সার করতে। আচ্ছা আচ্ছা, এটা আবার কি আসলো? এখন দেখো, তারপর যকৃতের বিপাকীয় ভূমিকায় বলছে গ্লাইকোজেনেসিস। দেখো, জেনেসিস শব্দের অর্থ কি? মনে জেনেসিস রাখবা। শব্দের অর্থ তৈরি করা। হ্যাঁ, জেনেসিস মানে তৈরি করা, আর লাইসিস মানে ভেঙে ফেলা। তো গ্লুকোজ থেকে আমরা যদি গ্লাইকোজেন তৈরি করি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করাকে বলা হবে গ্লাইকোজেনেসিস। চমৎকার। আর আমরা যদি গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানায় ফেলি, সেটাকে বলা হবে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। সৌভাগ্যের ব্যাপার হচ্ছে এই দুইটা প্রসেসই কিন্তু ঘটে কোথায়? লিভারে। আরেকটা ব্যাপার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। কখনো কখনো দেখা যায় অ্যামাইনো অ্যাসিড বা লিপিড থেকেও গ্লাইকোজেন তৈরি হতে পারে। এই যে অ্যামাইনো অ্যাসিড বা লিপিড থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, মানে নতুন করে গ্লাইকোজেন তৈরি করা। আমি কি বুঝাতে পারছি? নিও মানে বুঝবা অন্য কিছু থেকে, জি ভাইয়া, দেখো বুঝছি। অ্যামাইনো অ্যাসিড বা গ্লিসারল এগুলো থেকে, হ্যাঁ। আর গ্লুকোজ থেকে করলে বলা হবে গ্লাইকোজেনেসিস। তারপর ডিঅ্যামিনেশন মানে কি বলতো? হ্যাঁ, অ্যামিন মানে মানে অ্যামিনোমূলক বাদ দেওয়া। বাদ অ্যামিনোমূলককে দাও, মানে অ্যামিনোগুলোকে হ্যাঁ। সরানো। আমি বলে থাকি এইভাবে, দেখো কোন শব্দের আগে ডি যুক্ত হলে বুঝবা সেটাকে বের করে দেওয়া বোঝায়। যেমন ডি কার্বক্সিলেশন মানে কি? কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া, তাই না? কার্বন। হ্যাঁ। তারপর ডি অক্সিজিনেশন মানে কি? অক্সিজেন বের করে দেওয়া। ডিহাইড্রেশন মানে কি? পানি বের পানি করে দেওয়া। বের করে দাও। ঠিক একই রকম ডি অ্যামাইনেশন মানে হচ্ছে, বলো, অ্যামিনো। অ্যামোনিয়া বের অ্যামিনো করে গ্রুপ দেওয়া। বের করে দেওয়া। অ্যামিনো গ্রুপ বের করে দেওয়া। ঠিক আছে, তো এটা মনে রাখবা এইভাবে। তারপর দেখো, তাহলে এরপর প্লাজমা প্রোটিন উৎপাদন। আমাদের প্লাজমায় কয় রকম প্রোটিন আছে বলতো? অনেক রকম প্রোটিন আছে, তার মধ্যে মেইন হচ্ছে কি কি দেখো? 4টা। হ্যাঁ, মেইন হচ্ছে 4টা। হ্যাঁ। অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন আর হচ্ছে অম্ল। হাইড্রোজেন। গ্লোবুলিন, তারপরে বলতো প্রথম বিন, হাইড্রোজেন। ফাইব্রিনোজেন, সরি, হ্যাঁ ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে থ্রোম্বিন। ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে থ্রোম্বিন। তো বলতো এই যে 4টা অ্যামাইনো অ্যাসিড মেইনলি, এটা কোথায় তৈরি হবে? এটা তৈরি হবে আমাদের লিভারে। এটা তৈরি হবে কোথায়? লিভারে। তবে গ্লোবিউলিন নিয়ে একটু কথা আছে। গ্লোবিউলিনটা লিভারের পাশাপাশি আমাদের ডাব্লিউবিসি থেকে উৎপন্ন হয়। এটা লিখে রাখো ভাই, লিখে রাখো। ডাব্লিউবিসি এবং লিভার দুইজনই গ্লোবিউলিন তৈরি করে, তবে অন্যগুলা শুধুমাত্র লিভার তৈরি করে। মনে থাকবে? জি ভাইয়া, থাকবে। হ্যাঁ, এই দেখো গ্লোবিউলিন কিন্তু ডাব্লিউবিসি থেকেও তৈরি হয়। ফ্যাট বিপাক, বুঝতেছই, ফ্যাট নিয়ে অনেক সময় আমাদের ফ্যাটি লিভার রোগ হয়, যখন ঠিকমতো ফ্যাট বিপাক করতে পারে না, লিভার ফুলে যায়, ফ্যাটি লিভার ডিজিজ বলা হয় সেটাকে। এটা দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো, এগুলোতে ইজি। এটা থেকে প্রশ্ন আসার তো চান্স নাই কোনো। এই দেখো ইউরিয়াকে বের করে দিল, একেবারে দেহ থেকে বের করে দিল। আচ্ছা, হিমোগ্লোবিনের ভাঙন। আচ্ছা, হিমোগ্লোবিনের ভাঙন কিন্তু হয় আমাদের কোথায় বলতো? এখানে একটু ক্লিয়ার হও, হিমোগ্লোবিন কই থাকে? হিমোগ্লোবিন হচ্ছে এরিথ্রোসাইটে থাকে। তাই না? হিমোগ্লোবিন থাকে আরবিসির ভিতরে। হিমোগ্লোবিন থাকে আরবিসির ভিতরে। তো এগুলো নিয়ে আমরা তো পরের অধ্যায়ে খুব ডিটেইলস পড়বো, পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায়ে। তো মনে রাখবা, যদি প্রশ্নে বলে আরবিসি কোথায় ভাঙে, আরবিসি কোথায় ভাঙে, উত্তর হবে প্লিহা বা স্প্লিনে।
এই হাতে ভাইয়া। চমৎকার। আর যদি বলে হিমোগ্লোবিন কোথায় ভাঙে, উত্তর হবে লিভারে। মনে থাকবে, এই জন্যই কিন্তু আমরা অনেক সময় ভাবি যে না সঠিক জায়গায় আসছি, কিন্তু আসলে আমরা যেটা সঠিক হিসেবে জানি সেটা সঠিক ছিল না। মনে রাখবা হিমোগ্লোবিন ভাঙে লিভারে, তবে আরবিসি ভাঙে প্লিহায়। ওকে, আচ্ছা। এরপর দেখো হিম ভেঙে এই লাস্ট কুফার কোষের কথা বলছে, এটা আসলে উচ্চারণ হচ্ছে কাফফার কোষ। কাফফার কোষ কোথায় পাওয়া যায়? যকৃতে ভাইয়া। হ্যাঁ, এই ব্যাপারটা আমি তোমাদের ইমিউনিটি অধ্যায়ে আরো ক্লিয়ার করবো, এখন মুখস্থ রাখো, তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো প্রথমে হয় বিলিভার্ডিন, বিলিভার্ডিনের পরে হয় হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন। তো বিলিভার্ডিনের বর্ণ কি? হ্যাঁ, একটা সবুজ। সবুজ আর একটা হচ্ছে হলুদ। তাই আর না? হ্যাঁ, বিলিরুবিন হচ্ছে হলুদ। তো এইভাবে বিলিভার্ডিন গ্রিন, একই রকম শুনতে অনেকটা, ডিন বিলিভার্ডিন গ্রিন। তো এইভাবে মনে রাখতে পারো যে এটা হচ্ছে সবুজ, সবুজের পর বিলিরুবিন, এটা হবে হলুদ। আচ্ছা আচ্ছা, হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? এটা হচ্ছে আয়রন পাওয়া যায়। তোমরা জানো রক্ত কমে গেলে বলে না আয়রন ট্যাবলেট খাইতে, বলে না? কারণ কি? কারণ রক্তের হিমোগ্লোবিনে আয়রন থাকে। কোলেস্টেরল উৎপাদন, এটা মনে রাখো, কোলেস্টেরল উৎপাদন হয় কোথায়? লিভারে। এটা আমি তোমাদের ওই যে কোষের গঠন অধ্যায়ে বুঝাই দিছি। তবে পিত্ত উৎপাদন, হরমোনের ভাঙন, টক্সিন বা বিষ উৎপাদন। এই যে যারা বিষ খেয়ে মারা যায়, যখন তাদের পোস্টমর্টেম করি আমরা, পোস্টমর্টেম করলে দেখা যায় যে লিভারটা নীল হয়ে গেছে, লিভারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বিষ খেয়ে যারা মারা যায়, পয়জন খেয়ে। কারণ কি? কারণ পয়জনের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে লিভারের কাজ। এই যুদ্ধে যখন লিভার পরাজিত হয় তখন লিভার মারা যায়। ওকে, এই কারণে ব্যাপারটা হচ্ছে এটা। তবে তাপ উৎপাদন, আমাদের যে হিট, আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, দুইটাই মনে রাখবা। এটা কিন্তু মেনটেন করতেছে লিভার। তবে পিত্তরসের কথা এগুলো তো বলেই আসছি, বুঝাই আসছি। অগ্নাশয়, পারবা, উইটসাং নালী। এই যে অগ্নাশয়ের যে নালীটার নাম বলছিলাম, সেই নালীর নাম হচ্ছে উইটসাং নালী। আমি ভাবছি তোমাদের বইয়ে বলা নাই, দেখি বলা আছে। আচ্ছা, তারপর দেখো লোবিউল, এই যে এসিনাস, এই যে এসিনাসও বলা আছে, দেখছো? কিন্তু ক্লিয়ার করা নাই আর কি ব্যাপারটা। এগুলো তো বলে আসছি সবকিছুই। এই যে দেখো, এই যে এনজাইম গুলোর নাম বলছে, এই প্রতিটা এনজাইম কিন্তু আসে অগ্নাশয় থেকে, এবং এই এনজাইম গুলোর মধ্যে ট্রিপসিনকে সক্রিয় করে হচ্ছে এন্টেরোকাইনেজ, আর বাকি যতগুলো এনজাইম আছে এদেরকে সক্রিয় করে ট্রিপসিন নিজেই। ওকে, গ্যাস্ট্রিক গ্রন্থি, এই যে বলে আসছি সবগুলাই। আর্জেন্টাফিন কোষ থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়, এটাই নতুন একটু। এগুলো সবগুলো বলে আসছি। ইয়া মনে হয় ছিল না তখন, কি নাম, শাহরিয়ার কবির শেষে অয়ন ছিল না? অয়ন একটু দেখে নিও ক্লাসটা আরেকবার, একটু প্রথম অংশটা। আচ্ছা, পরিপাকতন্ত্রে স্নায়ুতন্ত্র, হরমোনের ভূমিকা, এটা একটু দেখো ব্যাপারটা। আমরা একটা খাবার দেখলেই আমাদের জিভে জল চলে আসে, তাই না? যেমন তেঁতুলের নাম শুনলে আমাদের, দেখলে বা নাম মনে পড়লে আমাদের কি হয়? তেঁতুল এরকম না অনেকটা? তেঁতুলের নাম শুনলে আমাদের জিভে জল চলে আসে, সামান্য একটু জলক্ষরিত হয়। এটাকে বলা হয় হচ্ছে স্নায়বিক পর্যায়। ঠিক আছে? এখন এই তেঁতুল যখন সত্যি সত্যি তোমার জিভে চলে আসবে, তখন কি হয়? প্রচুর পরিমাণ রসক্ষরিত হয়, সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক পর্যায়। দেখো ব্যাপারটা। তাই দেখো, একটা জুস ক্ষরণের দুইটা পর্যায় আছে মূলত। প্রথমে হচ্ছে লালাক্ষরণ, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ। তো গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্নায়বিক পর্যায়, এটা কখন হবে? খাবারকে মুখে নেওয়ার আগেই। তোমার সামনে পোলাও রাখা হয়েছে, পোলাও দেখেই তোমার জিভে রস চলে আসছে, এটা হচ্ছে স্নায়বিক পর্যায়। কারণ এটা নিয়ন্ত্রণে কোনো আমাদের দেহের ভূমিকা নাই। আমাদের দেহের যে নার্ভাস সিস্টেম আছে, ভেগাস নার্ভ, সেই ভেগাস নার্ভ এই কাজটা করে থাকে। মনে রাখবা যে স্নায়বিক পর্যায় নিয়ন্ত্রণ করে ভেগাস নার্ভ। এরপর খাবারটা যখন তোমার আসবে, প্রথমে যাবে কোথায়? পাকস্থলিতে। পাকস্থলিতে গেলে সেখানে কি হবে? গ্যাস্ট্রিক জুস খরিতে হবে, এটাকে বলা হয় গ্যাস্ট্রিক পর্যায়। পাকস্থলী পার হয়ে কই যাবে? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে গেলে শুরু হবে আন্ত্রিক পর্যায়। তাহলে এটা মনে রাখবা, এই সিরিয়াল গুলা জাস্ট, এতে প্রশ্ন আসে না মেডিকেলে। আচ্ছা, তারপরে এই যে এনজাইমের নামগুলা, এগুলো এখানে আসলে বইয়ে ভুল লেখা আছে, বুঝছো? সিসিকে পেনক্রিওজাইমিন নামে পরিচিত তা না। সিসিকে আর পেনক্রিওজাইমিন আলাদা এনজাইম, আলাদা হরমোন, এই কারণে এগুলো থেকে প্রশ্ন আসে না। তো তোমরা এখানে একটু মনে রাখো সিক্রেটিনের কাজটা। সিক্রেটিনের কাজটা বইয়ে সঠিক লেখা আছে। সিক্রেটিনের কাজ হচ্ছে কি? সিক্রেট ঘটানো, সিক্রেশন ঘটানো। বুঝো নাই? সিক্রেশন মানে কি? বের হয়ে আসা। তো সিক্রেটিন কি করে? পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়, তবে
ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে তোমার ক্ষুদ্রান্তে যে সাক্কাস এন্টেরিকাস বলা হয় ওইটা ক্ষরণে সহায়তা করে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দুইটাই, একটা হচ্ছে সিক্রেটিন গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়, আর একটা হচ্ছে সিসিকে পাইলোরিক স্ফিংক্টারকে সংকুচিত করে। বুঝতে পারছো কি ব্যাপারটা? এই যে পাইলোরিক স্ফিংক্টার আছে এটাকে সংকুচিত করে কে? সিসিকে। আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয় সিক্রেটিন। এই দুইটা পয়েন্ট একটু মনে রাখো। আর এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স কম, কারণ এগুলো বইয়ে ভুল লেখা আছে, উপরে এগুলো ভুল লেখা আছে। দেখো হরমোনগুলোর কাজ বলছি। আচ্ছা এই যে এই চারটা কি তোমাদের সমস্যা আছে কারো কোনো? জাস্ট রিডিং পড়তে হবে এবং পারবা, তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবা এই চার্টের সবকিছু। ক্ষুদ্রান্তের শোষণের কথা আমি বলছি যে শর্করা এবং আমিষ শোষিত হয় রক্তের মাধ্যমে, তবে চর্বি শোষিত হয়, দেখো চর্বি ল্যাকটিয়েলের মাধ্যমে শোষিত হয়, যে দেখতে পারতেছো চর্বি শোষিত হয় ল্যাকটিয়েলের মাধ্যমে, তাই না? দেখো বিএমআই, এবার লাস্ট টপিক। বিএমআই মানে কি? বডি মাস ইন্ডেক্স। এটা বের হয় কিভাবে? ভরটাকে কেজিতে প্রকাশ করতে হবে এবং উচ্চতাকে বা হাইটকে বর্গ করতে হবে, হ্যাঁ, করে এখানে বডি মাস ইন্ডেক্স পাওয়া যাবে। তো তোমাদের সবার একটা কাজ, নিজের নিজের বিএমআই সবাই বের করে রাখো। হ্যাঁ, আমার বিএমআই হচ্ছে মোটামুটি 22.5 মনে হয়। হ্যাঁ, তোমরা সবাই নিজের বিএমআই বের করে রাখো। আর বিএমআই এর আদর্শ মান হচ্ছে কত? 18.5 থেকে 24.9। এইটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু মেডিকেলে আসছে যে প্রথম স্তর, স্থূলতার প্রথম স্তর কোনটা, দ্বিতীয় স্তর কোনটা। হ্যাঁ, 30 থেকে 35 হচ্ছে 30 থেকে 35 প্রথম স্তর, 35 থেকে 40 হচ্ছে দ্বিতীয় স্তর, তারপরে তৃতীয় স্তর। আর জাস্ট 25 ক্রস করে 30 এর আগ পর্যন্ত হলে বলা হবে অতিরিক্ত ওজন। তো তোমরা সবাই নিজের নিজের বিএমআই বের করে দেখো কে কোন ক্যাটাগরিতে আছো। আচ্ছা, স্থূলতা নিয়ে যে সেক্টরে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি? বেরিয়াট্রিক। মনে রাখো, এই যে এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আবার অনেকে আছে যারা খুব মোটাসোটা, তারা কি করতে পারে জানো? সার্জারির মাধ্যমে নিজের ওজন কমাতে পারে। সেই সার্জারিটার নাম হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি। বেরিয়াট্রিক সার্জারি, দেখো বেরিয়াট্রিক করা যায়। হ্যাঁ, আদনান সামি করছে তো বেরিয়াট্রিক সার্জারি, জানো না? Wow. এটা কইরো তো। বেরিয়াট্রিক সার্জারি হচ্ছে মোটা থেকে শুকনা হওয়ার জন্য বেরিয়াট্রিক সার্জারি করা হয়, ঠিক আচ্ছা আছে? ভাইয়া, বিএমআই তাহলে 22.4 হলে এটা করা যাবে? 22.4, হ্যাঁ করতে, না এটা করার কি দরকার? তোমার তো নরমাল, তাহলে যার 22.4 সে তো নরমাল, তা তো করার দরকার নেই। তবে এটা করা যায়, আদনান সামি করছে। তোমরা আদনান সামির বর্তমান ছবিটা দেখো একটু, হ্যাঁ, গায়ক থেকে না। অনেক চিকন হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো স্থূলতার কারণ। স্থূলতা দেখবো অনেকে বংশগতভাবে স্থূল, মানে বাবা মা মোটা, ছেলে মেয়ে সব মোটা। তো স্থূলতা হওয়ার পিছনে একটা জিন দায়ী আছে। এই যে জিনগত বলছে না, সেই জিনটার নাম কিন্তু অন্য একটা বইয়ে বলা আছে। জিনটার নাম হচ্ছে লেপটিন জিন, তোমরা লিখে রাখো, লেপটিন জিন। মনে রাখবা 30টার মধ্যে, হ্যাঁ সত্য যে বেশিরভাগ প্রশ্নই গাজী আজমল আর আবুল হাসান স্যারের বইয়ের থেকে আসবে, তবে 2-3টা প্রশ্ন এই বইয়ের বাইরে থেকে আসবে। সেগুলোর জন্য আবার তোমাদের ওই বইগুলো পড়তে হবে না, আমি বলে দেবো সেই বইয়ের ইনফরমেশন গুলা। যেমন গত বছর একটা প্রশ্ন আসছিল, নিচের কোনটি অপ্রকৃত ফল? তো আমাদের বইয়ে লেখা আছে আপেলের কথা, আবুল হাসান স্যারের বইয়ে, কিন্তু অপশনে আপেলের বদলে আনারস দেওয়া ছিল। তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলোর জন্য তোমাদের অন্য বই পড়ার দরকার নাই, আমি বলে দিব এগুলা পয়েন্ট, ঠিক আছে? যেমন এইখানে জিনগত কথা বলছে, কিন্তু কোন জিনটা দায়ী? যে জিনটা দায়ী সেটার নাম হচ্ছে লেপটিন জিন, বুঝছো? মনে রাখো। তারপর পারিবারিক জীবনযাত্রা, অনেকে পারিবারিক ভাবে দেরি করে উঠে, হ্যাঁ, ভাত তাদের বদলে ফাস্ট ফুড খায়, বার্গার পিৎজা খায়, হ্যাঁ, তো এই ধরনের পরিবারে কিন্তু মোটা সোটা মানে বিএমআই বেশি হওয়ার সম্ভাবনা আছে। আবেগের কথা বলছে, আবেগের কারণে মোটাসোটা হয়ে যায়, তবে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আমরা পাই নাই, মেডিকেল সায়েন্সে এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। গাজী আজমল বলছে, তবে আমরা মেডিকেল সায়েন্সে এটাকে এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই যে স্ট্রেসে পড়লে মানুষ মোটা হয়ে যাবে এমন হ্যাঁ ভাইয়া, এটা হয় ভাইয়া, যারা মানে ব্রেকআপ হয়, তো সেই ক্ষেত্রে যেটা হয় ভাইয়া, খাওয়ার পরিমাণ বেড়ে যায়, সো মোটা হয়ে যায়। মানে ইনডিরেক্টলি হইতে পারে আর কি, তবে আবেগ সরাসরি কোনো ভূমিকা রাখে বলে মেডিকেল সায়েন্স থেকে স্বীকার করে নাই। হ্যাঁ, হয়তো এর ভাবে যে একটা দুঃখ পাওয়ার জন্য আরেকটা কাজ শুরু করছে, এই কারণে বিএমআই বেড়ে গেছে, এটা হইতে পারে, কিন্তু ডাইরেক্ট কোনো ভূমিকা নাই মেডিকেল সায়েন্সে, বুঝছো? তো তারপর দেখো মানসিক আঘাতের কথা বলছে, এগুলোর কথাই বলতেছি। বিশ্রাম, বেশি বিশ্রাম নিলে আরাম আসে, যে এখন আমরা সবাই বাড়িতে বসে রয়েছি, মোটা সোটা হয়ে যাচ্ছি, তাই না? আমি আবার শুকাই গেছি, বুঝছো, এই ইয়ার মধ্যে, কারণ আমার খাবার দাবারের পরিমাণ কমে গেছে, উল্টা হয়েছে আর কি। হ্যাঁ, আমি এই যে ফাস্ট ফুডে অভ্যস্ত ছিলাম, সেটা বন্ধ হয়ে গেছে, এই কারণে শুকাই গেছে। তারপর দেখো লিঙ্গ ভেদে,
লিঙ্গ ভেদের কারণটা কি দেখো এরকম, আমাদের বিএমআই এর কথা তোমরা শুনলা, বডি মাস ইন্ডেক্স, আরেকটা টার্ম আছে বিএমআর। বিএমআর এর পূর্ণরূপ হচ্ছে বেজাল মেটাবলিক রেট, তোমাদের জানার দরকার নেই। তো মনে করো একটা ছেলে আর একটা মেয়ে একই রকম খাবার দাবার খায়, ঠিক আছে? এখন ছেলেদের বিএমআর বেশি হয়, ছেলেদের বিএমআর কি হয়, আর মেয়েদের বিএমআর হয় কম। এখন তার মানে কি, তুমি যে খাবারগুলো খাও সেগুলোর বিএমআর মানে কি, সেগুলো খরচ করে ফেলে, বিএমআর এ সেই খাবারগুলো খরচ হয়ে যায়। আর যেগুলো তুমি খেতে পারো না, মানে বিএমআর এ যেগুলো খরচ করতে পারে না, সেগুলো তোমার দেহে জমা থাকে। এখন মনে করো তুমি আর তোমার কি বলবো, তুমি আর তোমার ভাই বা বোন, মানে তোমার বিপরীত লিঙ্গের কেউ, তোমার সমান বয়সী, তোমার সমান কাজকর্ম করে, দুজন যদি সমান খাবার দাবার খাও, দেখা যাবে তোমার বোন বেশি মোটা হয়ে গেছে। কারণ কি? কারণ তোমার বোনের বিএমআর কম। এই কারণে একই রকম লাইফ স্টাইল, একই রকম খাবার দাবার যদি হয়, তাহলে মেয়েদের মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ছেলেদের মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কম, কারণ ছেলেদের বিএমআরটা বেশি হয়। এটা একটু মনে রাখো। তারপর আরো গর্ভাবস্থার কথা বলছে। হ্যাঁ, গর্ভাবস্থায় ওজন বেড়ে যায়। নিদ্রাহীনতা, হ্যাঁ, কম ঘুমাইলে যারা রাত জেগে থাকো তাদের কিন্তু ভুঁড়ি হবে, ভুঁড়ি নামবে। এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে রাত জেগে থাকলে তারা মোটা হয়ে যাবে, ভুঁড়ি নামবে তাদের, এটা সঠিক। ভাইয়া এভাবে বলতে, হ্যাঁ, এটাই বলতেছি, কারণ আমি নিজে এগুলো শিকার, ঠিক আছে? রাত জেগে থাকার ফলে আমারও এই অবস্থা খারাপ হয়ে গেছে। ভাইয়া রাত না জাগলে হবে কি করে? ভাইয়া রাত জেগে থাকতে তো ভালো আসলে লাগে। এটা একটা, আমি দেখছি যত বড় বড় লোক আছে এখন, সফল ব্যক্তি, সবাই কিন্তু রাত্রে ঘুমায়, ভোরে উঠে, সূর্য ওঠার আগে উঠে, জানো? আমরা ইদানিং আমরা বুঝি না আমাদের জেনারেশনের কি হইলো। আমি নিজেও এটার অংশ, যদিও, যে দেরি করে উঠা, দেরি করে ঘুমানো, এটা কিন্তু ভালো না। তুমি দেখো বড় বড় লোকজন যত আছে, সবাই ভোরে ঘুম থেকে উঠে, তারা কিন্তু যে গ্রামের লোকের মতো 10টা 9টার সময় ঘুমায় যায়। হ্যাঁ, অক্ষয় কুমার নাকি সূর্য ডুবার লগে লগে ঘুমায় যায়, সন্ধ্যা হইলেই ঘুমায় যায়। 9টায় ঘুমায় যায় নাকি হ্যাঁ ভাইয়া? হ্যাঁ। আর সব, আমি সব বলিউড সেলিব্রিটি দেখি সবাই টাইম মতো ঘুমায় যায়, শুধুমাত্র সালমান খান আর সঞ্জয় দত্ত বাদে। তারপরে তুমি সিলিকন ভ্যালির কথা বিবেচনা করো, ওইখানে যত রকম এন্টারপ্রেনার আছে সবাই কিন্তু খুব ভালোভাবে জীবন যাপন করে, আমরাই বুঝতেছি না কেন যে এরকম। ভাইয়া জ্যাকমা বলছিল যে সে 8টার সময় ঘুমায় যায়, ওই যে তাইলে বুঝো, আলিবাবার যে। এগুলা কিন্তু গ্রামীণ ব্যাপার না, এগুলা গ্রাম্য না, এগুলাই কিন্তু আধুনিক, যা বুঝতেছি আমি। আচ্ছা, এরপর বিভিন্ন অসুখ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এগুলো তোমরা মেডিকেলে আসলে জানবা। হাইপার থাইরয়েডিজম, মানে হচ্ছে যাদের থাইরয়েড হরমোন কম নির্গত হয়, রংপুর এলাকার লোকজনের এটা হইতে পারে। হাইপার থাইরয়েডিজমে দেখা যায় মোটা হয়ে যায়। হ্যাঁ, তবে কুশিং সিনড্রোম, হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েডের পরিমাণ বেড়ে যায়। না থাইরয়েডের এই থাইরয়েডের পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ বেড়ে যায়। এই হাইপার থাইরয়েডিজমে তো মোটা হওয়ার কথা না, হাইপার থাইরয়েডিজমে চিকন হয়ে যাবে। না না হাইপো, ভাইয়া, ওটা হয়ে যায়। এটা উল্টা দেওয়া আছে হ্যাঁ, ভাইয়া, রয়্যালের ভিতরে ঠিক করে hypothyroidism দেওয়া আছে। দেখো দেখো, হ্যাঁ কি বললা, কি বললা তানহা? ভাইয়া রয়্যালের ঠিক করে ভাইয়া, দেওয়া আছে, এটা ভাই এখানে উল্টা দেওয়া। হ্যাঁ, এটা উল্টা দেওয়া আছে এখানে, এটা হাইপার থাইরয়েডিজম হবে, হাইপোথাইরয়েডিজম হাইপো হবে। হবে ভাইয়া, হাইপোথাইরয়েডিজম। বুঝছো তানহা? নরমালি হাইপার হইলে শুকায় যায়, হাইপার টাইপের। তোমার কোন কি আছে নাকি প্রবলেম এরকম? ভাইয়া প্রবলেমের কথা আর নাই বলি, আচ্ছা শেষ ঠিক আছে, ঠিক আছে, না এটা থাক না, এটা আনকমন কিছু না, থাইরয়েডের প্রবলেম প্রায় লোকেরই থাকে। বা এমন হয়, আমার যেমন খালাতো ভাইয়ের হয়েছে কয়দিন আগে, হয়ে আবার রিকভার করছে, টেম্পোরারি হইতে পারে, ঠিক আছে, এটা তো ইয়ার কিছু না। কিন্তু হাইপোথাইরয়েডিজম যাদের হয় তাদের কিন্তু সারা জীবন ওষুধ খাইতে হয়, এই যে হাইপোথাইরয়েডিজম হইলে সারা জীবন ওষুধের উপর থাকতে হয়। যাই হোক, আচ্ছা আরেকটা টার্ম আমি বলবো। আচ্ছা, বিএমআই কমানোর একটা খুব সহজ একটা টেকনিক আছে, তোমাদের আমি বলবো, বুঝছো? যাদের কারো কি বিএমআই বেশি আছে কিনা, মোটা সোটা কেউ আছে বেশি স্বাস্থ্যবান, তো তোমাদের ভাইয়া একটা, ভাইয়া হ্যাঁ আমি হ্যাঁ তানহা, তোমাকে খুব ইজি একটা ওয়ে বলবো আমি আজকে, বিএমআই কমানোর খুব ইজি একটা ওয়ে বলবো, সেটা আমি তোমাকে, সেটা হচ্ছে সিগারেট স্মোকিং। এটা শুরু করে দাও 2 দিনের মধ্যে। সিগারেট খাইলে, ঠিক আছে, স্মোক করলে, স্মোকিং কিন্তু বিএমআই কমায় দেয়, এটা জানো? এটা স্মোকিং এর একটা ভালো দিক, বিএমআই কমায় দেয়, ঠিক আছে, একটা গুড সাইড। তবে স্মোকিং তোমার বিএমআই কমায় ভালো কথা, কিন্তু তোমার লাংসের 12টা বাজায় দিবে, সমস্যা হচ্ছে এইটা। তো দেখা যাবে বিএমআই কমাইতে গিয়ে তুমি তোমার লাংস শেষ করে ফেলছো, ফুসফুসের ক্ষতি করে ফেলছো, যার ফলে আর বাঁচতে পারতেছো না। বুঝা গেছে ব্যাপারটা? তো সিগারেটের কিন্তু এরকম শুধু একটা না, এরকম শত শত উপকারী দিক আছে, বুঝছো? আস্তে আস্তে বলবো এখন। তো দেখো, স্থূলতা প্রতিরোধ, হ্যাঁ, স্থূলতা প্রতিরোধ, ডিএমসি ভাইয়ারা তো সিগারেট খায় না। হ্যাঁ। ডিএমসি ভাইয়ারা তো সিগারেট খায় না। কেন, তোমার উল্লাস ভাই খায় না সিগারেট, কি মনে হয়? ভাই উল্লাস ভাইয়ারটা জানি না, আমি যাই হোক যাই হোক, সেটা কথা না, সেটা হচ্ছে এমনি বললাম আর কি, ক্লাসে একটু ক্লাস ধরে রাখার জন্য এগুলো বলতে হয় উদ্ভাসে ক্লাস নেওয়ার সময়, এই কারণে তোমাদেরকে বললাম। তো এই হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি পড়ালেখা।
এটুকুই, কিন্তু আর তেমন কিছু নাই, তোমরা বুঝতে পারছো সবকিছুই। এখন বলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? আজকে মনে হয় কোনো অধ্যায়ে যাওয়া যাবে না, নতুন প্রথম। ভাইয়া রক্ত পড়বো ভাইয়া, হ্যাঁ, রক্ত চ্যাপ্টারটা পড়ে ফেলি। রক্ত এখন শুরু করতে পারবা তোমরা? যে 2 না ঘন্টা না পার হয়ে ভাই, গেছে এখন প্রায়, বুঝছো, এখন নিতে পারবে রক্ত না। পড়লে কিছু শুনো, নিতে আজকে পারবো আমি একটু ওই যে পুরাটা দেখাইছি তো, যেমন রেচনেরও কিছু জিনিস দেখাইছি, এই কারণে একটু সময় বেশি লাগছে। আগামী কালকে আমরা নেক্সট ক্লাসে আশা করি অধ্যায় 4 এবং 5 শেষ করে ফেলতে পারবো। হ্যালো, অয়ন কিছু বললাম মনে হয়। অয়ন, হ্যাঁ অয়ন কিছু বলছো, বলো আবার, একটু শুনতে পারি। পরিচয়গুলো একটু বলো না, কাউকে তো চিনি না, এই বলো পরিচয় বলো, একটু সবাই চিনবে। কাউকে তো দেখিও নাই। না এই তোমরা ভিডিও টিডিও অন করে দিবা, সমস্যা কি আমি বুঝি না। হ্যাঁ সেটাই তো, আজকে আমরাই তো, এটা তো কোচিং এর ক্লাস না। আমার বাসায় আজকে লোকজন আসছে তো এই জন্য আমি অফ করে রাখছি। আচ্ছা সমস্যা নাই, ভিডিও মাঝে মধ্যে অন করে দিলে তোমাদের ইন্টারেকশনটা একটু বোঝা যায়। আচ্ছা এখন বলো, তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। হ্যাঁ অয়ন, শুনতেছি না আমি। প্রবলেম না ভাই, একটু আউট অফ মানে বই। অয়ন ভাইয়া জিবি দিয়ে নেট চালাচ্ছ, এই জন্য তোমার কথাগুলো আটকে যাচ্ছে। অয়ন কি বললা, কিছু শুনতে? আচ্ছা তুমি তাহলে আমাকে পরে কথা বলো আমার সাথে, নাকি অয়ন মেসেজ দে নাহলে চ্যাট বক্সে একটা মানে এমনি একটা কথা বলি। হ্যাঁ বলো। ওকে, হ্যাঁ বলো বলো। কি ব্যাপার, কিছু বলতেছো? না ভাইয়া, ও তো মিউট করে রেখেছে। মিউট করে কথা বলতেছে, এই আনমিউট করো। কি অবস্থা? এই সাদিয়া কিছু বলবা? সাদিয়া সুলতানা। ভাইয়া আমি তো একদম নতুন, তাই একটু মানে সংকোচ হচ্ছে। আচ্ছা না না, সংকোচ করার কিছু নেই, দেখতেছো না? আচ্ছা তাহলে কি ওকে সবার নাকি? সমস্যা জি থাকলে ভাইয়া। তাহলে আমার সাথে আমরা হ্যাঁ পরে ওকে। পরে জানাই এখন, তাহলে ভালো মতো সবাই পড়ো এই অধ্যায়ের উপর। অয়নের ভাই কথা জি বুঝা ভাই, যাইতেছে। হ্যাঁ অয়ন কিছু বলবা? অয়ন না ওকে, আমি ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে সাদিয়া ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ঠিক মতো পড়তে থাকো। আমরা নেক্সট ক্লাস হবে শুক্রবারে। আচ্ছা ভাইয়া, আখি কোথায়? আখি বোধ হয় একটু ওর রেজাল্ট খারাপ হয়েছে তো, ও মনে হয় ডি ইউনিটের প্রিপারেশন নিবে, বুঝছো? ও এখন মানে দোলা দোলা চলে আছে আর কি করবে না করবে। বি ইউনিটে তো অ্যাড হয় না জিপিএম এ, যে আহ, আমি অ্যাড হয় না। হ্যাঁ এই জন্য একটু মানে কনফিউশন আছে। ভাইয়া ভাইয়া আজকে যে ডি ইউনিট মানে আজকে যে ভাইয়া ডি ইউনিট বললো ভাইয়া, এটা এখন কিভাবে কি হবে? আজকে বললো যে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়াটা তো সম্ভব না, কারণ আমাদের দেশের যে, বাইরের দেশের কথা যদি বলো, বাইরের দেশে কিন্তু ভর্তি পরীক্ষা তো ইম্পর্টেন্ট কোনো ব্যাপার না। ওরা তোমার বিভিন্ন রকম কারিকুলাম ভাইটা দেখে, তোমার বিভিন্ন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটি এইসব দেখে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেয়। আমাদের দেশে তো একটা পরীক্ষা হয় 1 ঘন্টার বা 3 ঘন্টার, ওইটাই সবকিছু। তো আমাদের অনলাইন পরীক্ষা নেওয়াটার চান্স সম্ভব না তো আসলে, কারণ নিলে 2 নম্বরই হবে অনেক। এই কারণে আমার মনে হয় দেরি হইলেও অফলাইন পরীক্ষাই হবে, এটা এই ব্যাপারে তোমরা শিওর থাকতে পারো মোটামুটি। হলিক্রস আর নটরডেম কিন্তু অনলাইনে এক্সাম নিয়েছিল, বাট তাদের পরীক্ষা তো খুবই বুঝতেছো বিতর্কিত পরীক্ষা, মানে খুবই ঝামেলা হয়েছে পরীক্ষাতে, জানোই সবাই। আর নটর ডেমের পরীক্ষা আর ভার্সিটির পরীক্ষার কি গুরুত্ব? হ্যাঁ হ্যালো, অয়নের ভয়েস গুলো হচ্ছে এলিয়ানের ভয়েসের মতো। রোবোটিক ভয়েস আসতেছে। আচ্ছা ভাইয়া আমার একটা বিষয় হ্যাঁ জানার বলো ছিল। বলো 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 বলো। জি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ বলো সাদিয়া বলো। ভাইয়া এবার যেহেতু অনেকজন মানে কম্পিটিশনে অংশগ্রহণ করবে যে অ্যাডমিশনের জন্য, হ্যাঁ, এজন্য আমাদের কি মেডিকেলের পাশাপাশি ভার্সিটির আচ্ছা আমি তোমারে বলি ব্যাপারটা। শুধু মেডিকেলের জন্য ফোকাসটা করা উচিত? দেখো মেডিকেলের সিট আছে 4000, ভর্তি পরীক্ষা দেয় 60 থেকে 1 লক্ষ, 60,000 থেকে 1 লক্ষ। এখন এই 1 লক্ষের জায়গায় যদি 3 লক্ষ পরীক্ষা দেয়, প্রতিযোগিতা সমানই থাকবে। কারণ মেইন প্রতিযোগিতা হয় প্রথম
15 থেকে 20,000 জনের মধ্যে। বাকিরা দেওয়ার কথা দেয়, ঘুরতে যায় পরীক্ষা দিতে। বাকিরা পরীক্ষা দিলেও যা, না দিলেও তা। মানে 20,000 পরীক্ষা দিলেও যেই কথা, 2 লক্ষ পরীক্ষা দিলে কিন্তু একই কথা, কারণ ওরা জাস্ট সময় কাটাতে যায়। কারণ মেডিকেলের পরীক্ষাটা সবার আগে হয়, এখানে সবাই একটু ঝালাই নিতে চায় নিজেদেরকে, বুঝছো? সবার প্রথমে কিন্তু মেডিকেলের পরীক্ষাটাই হয়। তো 60,000 দিল না, 1 লক্ষ দিল না, 3 লক্ষ দিল, কিন্তু কোনো কনসার্ন না। বুঝো না এই ব্যাপারটা? তোমার কাজ, তোমার 4,000 সিট আছে, তোমার এইটাই তোমার ফোকাস। কতজন পরীক্ষা দিলে এটা কোনো ফ্যাক্টরই না, এটা মনে রাখো। পরীক্ষার্থীর সংখ্যাটা কোনো ব্যাপারই না। তারপর আচ্ছা ভাইয়া, ভাইয়া শুধু মেডিকেলের দিকেই ফোকাস করা উচিত? আমি মনে করি তোমার এখন তো আহ, ইয়া ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে কি, তুমি যদি প্রতি সপ্তাহে একদিন করে ম্যাথটা একটু দেখো, তাহলে কিন্তু ভার্সিটি কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ। তবে আমি, তোমার যদি মনে হয় যে না আমি মেডিকেলে পড়বো, তোমার জিপিএ যদি ভালো থাকে, তাহলে বলবো শুধু তুমি অনলি মেডিকেল প্রিপারেশন নাও, টেনশন করার দরকার নেই। অনেক সিট আছে, প্রবলেম হবে না। ওয়েটিং থেকেও ডাকে অনেক দূর, বুঝছো? 5,000 সিরিয়াল পর্যন্ত টান টান। জি ভাইয়া। তো তো আমি বলবো তুমি ডেডিকেটেডলি মেডিকেলের প্রিপারেশনটা নাও। আর মেডিকেল পরীক্ষা হওয়ার পর টাইম থাকে তো অন্যগুলো পরীক্ষা হওয়ার জন্য, তুমি সময় পাবা তো। এমন না তো যে ও ভাইয়া মেডিকেল হয়ে এটাই পরের জানার দিন ছিল। ইউনিভার্সিটি। সময় থাকবে তোমার, অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ হইলেও সময় পাবা। তো এত টেনশন করার কারণ নেই। জি ভাইয়া। হ্যাঁ, এইটাই। তারপর আর কেউ কিছু বলবা? নাহলে আমি, ভাইয়া হ্যাঁ, সিগারেট খেলে সত্যি কি বিএমআই কমবে? কি কইলে, কি করলে? সিগারেট খেলে? হ্যাঁ, সিগারেট থেকে শুরু করো, বিএমআই টা একসময় কমে যাবে। ঠিক আছে।